Hello, dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform Pharma IQ. আমরা পড়ছিলাম ফার্মাকোলজির ইন্ট্রোডাকশন পার্ট, জেনারেল ফার্মাকোলজি যেটাকে বলা হয়। সেখানে ফার্মাকোকাইনেটিক্স আমরা পড়ছিলাম। ফার্মাকোকাইনেটিক্স পড়তে পড়তে আমরা কোথায় পৌঁছে গিয়েছিলাম? অ্যাবজর্পশন কমপ্লিট করে, ডিস্ট্রিবিউশন কমপ্লিট করে মেটাবলিজমে পৌঁছে গেছিলাম, কিন্তু মেটাবলিজম কমপ্লিট করা হয় না। তো আজকে আমাদের টপিক মেটাবলিজম, যেটা কিসের একটা পার্ট? যেটা ফার্মাকোকাইনেটিক্সের একটা ইম্পর্টেন্ট পার্ট, ফার্মাকোকাইনেটিক্স। আর একবার বলে দিই ফার্মাকোকাইনেটিক্স কি। ফার্মাকোকাইনেটিক্স মানে কি? কাইনেটিক্স মানে হচ্ছে মুভমেন্ট। কাইনেটিক্স মানে কি? কাইনেটিক্স মানে হচ্ছে মুভমেন্ট। এই কাইনেটিক্স যার মিনিং হচ্ছে মুভমেন্ট, মুভমেন্ট। আর এই ফার্মাকো মানে তো সহজ, যের মানে হচ্ছে ড্রাগ বা মেডিসিন। তো ড্রাগের মুভমেন্টটাকে হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স বলা হয়। তো এই ড্রাগের মুভমেন্ট কে করে? বডি করে। তাহলে ফার্মাকোকাইনেটিক্স ডেফিনেশন কি? হোয়াট দ্য বডি ডাজ উইথ দ্য ড্রাগ। বডি তাহলে ড্রাগের সাথে কি করে? ড্রাগকে মুভমেন্ট করে। তাহলে কী করে? মুভমেন্ট করে। তো মুভমেন্ট বিভিন্ন টাইপের হয়ে থাকে, প্রতিটা মুভমেন্টের এক একটা করে নাম দেওয়া হয়েছে। যেমন অ্যাবজর্পশান সাইট থেকে ব্লাড সার্কুলেশন অবধি পথটা। অ্যাবজর্পশান সাইট যেখান থেকে আমরা অ্যাডমিনিস্ট্রেশন করলাম, সেখান থেকে ব্লাড সার্কুলেশনে আসার আগে অবধি পথটা হচ্ছে কি? অ্যাবজর্পশান। এবং এই ব্লাডের মাধ্যমে ড্রাগ কোথায় যাবে? তার অ্যাডমিনিস্ট্রেশন, ব্লাডের মাধ্যমে ড্রাগ কোথায় যাচ্ছে? তার সাইট অফ অ্যাকশান বা টার্গেটেড অর্গান, সাইট অফ অ্যাকশান বা টার্গেটেড অর্গানে যাচ্ছে। তো সেইটার নাম কি? সেইটার নাম ডিস্ট্রিবিউশন। এবং এই টার্গেটেড অর্গানে ড্রাগ আসার পর কি করছে? ড্রাগ এখানে টার্গেটেড অর্গানে তার যে স্পেসিফিক রিসেপ্টর আছে, সেই রিসেপ্টরে কি হবে? বাইন্ড হবে। বাইন্ড হয়ে যাওয়ার পর কী শো করবে? ফার্মাকোলজিক্যাল এফেক্ট শো করবে। ফার্মাকোলজিক্যাল এফেক্ট, ফার্মাকোলজিক্যাল এফেক্ট শো করবে। এফিকেসি যেটাকে বলা হয়, এখানে রিসেপ্টরে বাইন্ড হতে পারবে। কারণ এই ড্রাগ, ধর একটা ড্রাগ, সেই ড্রাগটার এই টার্গেটেড অর্গানে অ্যাফিনিটি আছে। কেন অ্যাফিনিটি আছে? কারণ এখানেও ড্রাগটার রিসেপ্টর প্রেজেন্ট আছে। আমরা পড়েছি সমস্ত ডেফিনেশন, অ্যাফিনিটি কি, ইন্ট্রেন্সিক অ্যাক্টিভিটি কি। তারপর অ্যাফিনিটি শো করার পর ইন্ট্রেন্সিক অ্যাক্টিভিটি শো করবে, যেটাকে কি বলা হয়? ফার্মাকোলজিক্যাল এফেক্ট। এবং এই সে সাইট অফ অ্যাকশান বা টার্গেটেড অর্গানের রিসেপ্টরে বাইন্ড না হয়ে যদি অন্য কোনো অর্গানেও বাইন্ড হয়, কারণ ব্লাডের মাধ্যমে যেহেতু চলে এসছে ড্রাগটা, ব্লাড অ্যাক্সেস পেয়ে যাওয়া মানে ড্রাগ ব্লাড যত জায়গায় সার্কুলেট হচ্ছে, ড্রাগ সব জায়গাতেই চলে যেতে পারে। তো আদার কোনো অর্গানে চলে গেলে সেখানে তো ড্রাগের রিসেপ্টর নাই, কিন্তু সেখানে যদি কোনো ড্রাগ অ্যাকশান শো করে দেয়, সেই অ্যাকশানটা হচ্ছে অ্যাডভার্স এফেক্ট হিসেবে পরিচিত হবে। এই কারণে অ্যাডভার্স এফেক্টও দেখা যায়, যেটাকে সাইড এফেক্ট বলে। অনেক সময় ডোজ ডিপেন্ডেন্ট হয়ে থাকে, ডোজ ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকে। আমরা পড়বো এই সমস্ত ফার্মাকোলজিক্যাল এফেক্ট, অ্যাডভার্স এফেক্ট বা সাইড এফেক্ট বা টক্সিক এফেক্ট, এগুলো সব আমরা ফার্মাকোডাইনামিক্স পড়ার সময় সেখানে ডিসক্রাইব করব। তো ড্রাগ আসলো, এখানে হলো অ্যাবজর্পশান ড্রাগের, তারপর ব্লাডের মাধ্যমে ডিস্ট্রিবিউশন হলো এবং অ্যাকশান শো করলো। এবং অ্যাকশান শো করে দেওয়ার পর ড্রাগটা কোথায় যাবে? ড্রাগটা যাবে মেনলি লিভার, ঠিক আছে? আদার্স অর্গানে হয়, মেনলি লিভারে যাবে। লিভারে কেন যাবে? মেটাবলিজম হওয়ার জন্য। এবং লিভারে মেটাবলিজম হয়ে যাওয়ার পর কিডনির মাধ্যমে ড্রাগ কী হবে? এক্সক্রিট হয়ে যাবে। তো এই যে ড্রাগের প্রতিটা জায়গায় একটা একটা করে মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, যে অ্যাবজর্পশান হচ্ছে এখানে, এখানে ডিস্ট্রিবিউশন, এখানে মেটাবলিজম, এখানে এক্সক্রিয়েশন। তো এই চারটে জিনিসকে একসাথে বলা হয় ফার্মাকোকাইনেটিক্স, যাকে শর্ট ফর্মে আমরা পড়ে এসেছি বারবার, ADME বলা হয় শর্ট ফর্মে। অ্যাবজর্পশান, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিয়েশন আমরা প্রিভিয়াস ভিডিওতেও ডেসক্রাইব করেছি। তো ওরালি ড্রাগকে যদি নেওয়া হয়, সেই ড্রাগের ক্ষেত্রে অ্যাবজর্পশান সাইড থেকে ড্রাগ কোথায় যায়?
সেখান থেকে সে লিভারে যায় কিসের জন্যে? সেখান থেকে সে লিভারে যায় ডিটক্সিফিকেশনের জন্য, যেটা এক একটা মেটাবলিজম হয়, যেটাকে বলা হয় ফার্স্ট পাস মেটাবলিজম। ফার্স্ট পাস মেটাবলিজম, যেটা কিন্তু আমরা ডেসক্রাইব করব আবার আজকের লেকচারে আলাদাভাবে। ক্লিয়ার? তাহলে মেনলি যেটা মেটাবলিজম, সেটা কিন্তু ড্রাগ ফার্মাকোলজিক্যাল অ্যাকশান শো করে দেওয়ার পরে, ড্রাগ ফার্মাকোলজিক্যাল এফেক্ট শো করে দেওয়ার পরে লিভারে এসে হয়, সেটা হচ্ছে মেটাবলিজম। সেটা সমস্ত ড্রাগে হবে, যে আমি ওরালি নিই, আমি ইনজেকশনের মাধ্যমে নিই, আমি সাবলিঙ্গুয়ালি নিই, যেই ড্রাগকে নিই সেই ড্রাগ কিন্তু এই মেটাবলিজমটাকে করবে, যেখানে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে ড্রাগ। কিন্তু কেবলমাত্র ওরাল ও সোয়ালো করলে ড্রাগ, তারা আমাদের স্টোমাক বা ইন্টেস্টাইন থেকে ডাইরেক্ট একবার লিভারে যায়, তারপর তারা লিভারে একটু মেটাবলিজম হয়ে যায়, যেটাকে ফার্স্ট পাস মেটাবলিজম বলে, তারপর লিভার থেকে তারা পোর্টাল ভেনের থ্রুতে ব্লাড সার্কুলেশনে আসে, তারপর তার ডিস্ট্রিবিউশন হয়, তারপর তার অ্যাকশান, এই সমস্ত জিনিস হয়। তো আমরা ডেসক্রাইব করবো সমস্ত কিছু। চলো এখানে পড়ে যাক। তাহলে মেটাবলিজম কি? ইট ইজ কল্ড বায়ো ট্রান্সফরমেশন। মেটাবলিজম ইজ এ টাইপ অফ বায়ো ট্রান্সফরমেশন। তাহলে এই বায়ো ট্রান্সফরমেশনের মানে কি? বায়ো ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন, বায়ো ট্রান্সফরমেশন, এই শব্দটার মানে কি? বায়ো মানে বায়োলজিক্যাল, বায়োলজিক্যাল, বায়ো মিন্স বায়োলজিক্যাল, ট্রান্সফরমেশন মানে ট্রান্সফার হয়ে যাওয়া, ট্রান্সফার হওয়ার মানেই বুঝতে পারছি, ট্রান্সফার হওয়া, ট্রান্সফর্ম। তা বায়োলজিক্যাল সিস্টেমটাকে ট্রান্সফার, এবার কী হবে, কিসে ট্রান্সফার হবে? সে লিপিড সলুবেল হতে পারে, ড্রাগ মেনলি লিপিড সলুবেল হয়, আমরা পড়ে এসেছি সমস্ত, কিন্তু পর লেকচার দেখতে বলা হচ্ছে সবাইকে, যারা ভিডিও দেখছো, প্রতিটা যে ফার্মাকোলজি ইন্ট্রোডাকশন পার্ট পরপর সিরিজ ওয়াইজ লেকচার আছে, একটা লেকচার না দেখলে একটা লেকচার বুঝতে অসুবিধা হবে, ওই কারণে বলা হচ্ছে, এবং ডিটেলস পড়ানো হচ্ছে, তোমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হবে। আর যারা এই ইন্ট্রোডাকশন পার্ট ভালো করে বুঝতে পারবে, এই কাইনেটিক্স কম্পিউটার আমরা ডাইনামিক্স পড়বো, যেখানে বিভিন্ন রিসেপ্টার সম্পর্কে ডেসক্রাইব করবো, বিভিন্ন টাইপের রিসেপ্টার হয়, জিপিসিআর রিসেপ্টার, লিগ্যান্ড গেটেড রিসেপ্টার, আবার জিপিসিআরের বিভিন্ন পাথওয়ে আছে, টাইরোসিন রিসেপ্টার আছে আবার, তো পড়তে হবে সমস্ত, তবে তুমি ইজিলি ফার্মাকোলজির বাকি চ্যাপ্টারগুলো তোমার মধ্যে ঘুরে বেড়াবে, যে তোমার বেস ক্লিয়ার হয়ে থাকে। তো ড্রাগ লিপিড সলুবেল কেন হয়ে থাকে বলেছিলাম, কারণ ড্রাগ লিপিড সলুবেল হলে তবেই ইজিলি বায়োলজিক্যাল মেমব্রেনগুলো ক্রস করতে পারবে। কোথায় পড়েছি? প্যাসিভ ডিফিউশন, অ্যাক্টিভ ডিফিউশন, ফ্যাসিলিটেড, এই সমস্ত জায়গায় আমরা পড়ে এসেছি। তাহলে ড্রাগের নেচার কী হয়ে থাকে? মেনলি লিপিড সলুবেল। তাহলে এই বায়ো ট্রান্সফরমেশন হলে ড্রাগ লিপিড সলুবেল থেকে কিসে কনভার্ট হবে? ওয়াটার সলুবেলে কনভার্ট হবে। ড্রাগ আনআয়োনাইজড থেকে কিসে কনভার্ট হবে? আয়োনাইজডে কনভার্ট হবে। মনে পড়ছে অ্যাবজর্পশানের ফ্যাক্টরস পড়েছিলাম, যেখানে ড্রাগকে আয়োনাইজড ফর্মে থাকতে হবে, তবেই ড্রাগ অ্যাবজর্ব হতে পারবে। ওইখানে অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়ামে আনআয়োনাইজড অবস্থায় থাকে, ওইখানে অ্যাসিডিক ড্রাগ স্টোমাকে কী হয়? অ্যাবজর্ব হয়, কারণ স্টোমাকের পিএইচ অ্যাসিডিক, অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক পিএইচে আনআয়োনাইজড অবস্থা থাকে, ওই কারণে অ্যাসিডিক ড্রাগ স্টোমাকে অ্যাবজর্ব হয়। আর বেসিক ড্রাগ বেসিক পিএইচে আনআয়োনাইজড অবস্থা থাকে, বেসিক পিএইচ কোথায় পাই? ইন্টেস্টাইনে পাই, ইন্টেস্টাইনে অ্যাবজর্ব হয়। আর অপোজিট পিএইচে সে অ্যাবজর্ব হতে পারবে না, সেখানে কী হবে? সে এক্সক্রিট হয়ে যাবে। ইউরিনের কনসেপ্ট সেখানে এসেছিলো, বিভিন্ন হেমোডায়ালাইসিস কনসেপ্ট সেখানে এসেছিলো। কোথায় পড়েছি আমরা? সমস্ত কিছু অ্যাবজর্পশান ডিস্ট্রিবিউশনের ডিটেলসে পড়ানো হয়েছে। তাহলে সেই আনআয়োনাইজড ফর্মে যা থাকে, যাতে সে ইজিলি কী হয়? অ্যাবজর্ব হতে পারে। কিন্তু এখন সেই আনআয়োনাইজড ফর্মকে আয়োনাইজড ফর্মে করে কনভার্ট করা হবে, কারণ মেটাবলিজমের মেন টার্গেটই হচ্ছে ড্রাগকে, মেটাবলিজমের যদি বলা হয় মেন টার্গেট কি, মেটাবলিজম ড্রাগের এই জন্যেই করানো হয়, যাতে ড্রাগ কী হয়? বডি থেকে বাইরে বেরিয়ে আসতে পারে। ড্রাগের নেওয়ার একমাত্র কারণ হচ্ছে ড্রাগ যাতে আমার যে প্রবলেমটা হয়েছে সেটা ঠিক করে দেয়, মানে সে থেরাপিউটিক এফেক্ট শো করবে, এবং থেরাপিউটিক এফেক্ট শো করে দেওয়ার পরেই ড্রাগকে বডি থেকে বাইরে বেরিয়ে চলে আসতে হবে।
যেটাই হবে। আর যদি না বেরিয়ে আসতে পারে বডিতে রয়ে যায় তাহলে বিভিন্ন টক্সিক এফেক্ট শো করতে পারে। তো ড্রাগের মেটাবলিজম হওয়া ম্যান্ডেটরি, যে আমি মেটাবলিজম করবো না রেখে দেবো বডিতে, মানে একটা ড্রাগ অনেক দিন ধরে অ্যাকশন শো, এরকম কিছু নয়। মেটাবলিজম ম্যান্ডেটরি, তবেই ড্রাগ কী হবে বাইরে বেরিয়ে আসবে, যেটা দরকার বডিতে থেকে ড্রাগকে বাইরে বেরিয়ে আসার জন্যে, যেটাকে এক্সক্রিয়েশন প্রসেস বলাই, আমরা সেইটাও কমপ্লিট করব। আর কি থাকতে পারে এখানে, আর কি বলা হতে পারে, আর বলা হতে পারে নন পোলার। নন পোলার থেকে কিসে কনভার্ট হবে, পোলারে কনভার্ট হবে। তো এই সমস্ত জিনিসগুলো হওয়ার জন্যে বায়ো ট্রান্সফরমেশন ড্রাগের হতে হবে। এই জন্যে ড্রাগের কী হতে হবে, বায়ো ট্রান্সফরমেশন। ক্লিয়ার? তাহলে কোশ্চেন দিতে পারে বায়ো ট্রান্সফরমেশনে কী হয়, ড্রাগ লিপিড সলুবেল থেকে ওয়াটার সলুবেল, বা এরকম বলতে পারে লিপোফিলিক। লিপোফিলিক, লিপোফিলিক মানে কি লিপিড সলুবেল, সেখান থেকে কী হবে হাইড্রোফিলিক। তো সমস্ত জিনিসের মানেগুলো কিন্তু একই। লিপিড সলুবেল থেকে ওয়াটার সলুবেলও বলতে পারে কোশ্চেনে অপশানে, বা লিপোফিলিক থেকে হাইড্রোফিলিক। লিপোফিলিক মানে লিপিডে সলুবেল, হাইড্রোফিলিক মানে ওয়াটারে সলুবেল। আবার আনআয়নাইজড থেকে আয়োনাইজড হতে পারে, আনআয়নাইজড অ্যাবজর্ব হয়, আনআয়নাইজড অ্যাবজর্ব হয় না। আবার নন পোলার, পোলার মানে ওয়াটার সলুবেল, আর নন পোলার মানে ওয়াটার সলুবেল নয়। তো নন পোলার থেকে পোলারে কনভার্ট হতে পারে। তো এই সমস্ত জিনিসগুলো কিছু হয়ে থাকে বায়ো ট্রান্সফরমেশন, যার অ্যানাদার নেম কি মেটাবলিজম, যেখানে বায়োলজিক্যাল সিস্টেমে ড্রাগের কি হয় ট্রান্সফরমেশন, বাইরে নয় বায়োলজিক্যাল সিস্টেম মানে আমাদের বডিতে এসে এগুলো হয়। ক্লিয়ার? তো অপশানে কিন্তু তোমরা এই যে কোনো একটা অপশান দেখতে পাবে যে মেটাবলিজম হওয়ার কারণ কি। তো এই কারণে ড্রাগের মেটাবলিজম হয়। মেটাবলিজম হলে ড্রাগ কী কী ফর্মে কনভার্ট হয় সমস্ত কিছু ইম্পর্টেন্ট। ক্লিয়ার? মিনস কি বলেছে, অলসো কল বায়োটন ট্রান্সফরমেশন মিনস কেমিক্যাল অল্টারেশন অফ দ্য ড্রাগ ইন দ্য বডি। কোথায় হয়, ইন দ্য বডি। বায়োলজিক্যাল মানেই কি বায়োলজিক্যাল সিস্টেমে, মানে আমাদের ইনসাইড দ্য বডি, ইনসাইড দ্য বডি ইজ নিড টু রেন্ডার নন পোলার, মানে নন পোলার মানে লিপিড সলুবেল কম্পাউন্ড টু পোলার লিপিড ইনসলুবেল, লিপিড সলুবেল থেকে লিপিড ইনসলুবেল। লিপিড ইনসলুবেল মানে কি, যেটা লিপিডে ইনসলুবেল মানে লিপিডে সলুবেল নয়, সেটা ওয়াটারে সলুবেল। তো এগুলো একই জিনিস, বিভিন্ন রকমভাবে তোমার কাছে রিপ্রেজেন্ট করা হবে, তুমি যাতে কনফিউজ হয়ে যাও, কিন্তু না, কনফিউজ আমি হতে দেব না তোমাদেরকে। দে ক্যান নট রিঅ্যাবজর্ব ফ্রম রেনাল টিউবুলস আর এক্সক্রিটেড, তারা কেন করে দেয়, যাতে তারা আর রেনাল টিউবুল থেকে রিঅ্যাবজর্ব না হতে পারে। অ্যাবজর্ব হতে গেলেই কি, অ্যাবজর্ব হওয়া মানেই সেটা কোথা দিয়ে অ্যাবজর্ব হবে, রেনাল টিউব। রেনাল টিউব কী দিয়ে তৈরি, সেটা সেল, সেল মানে সেখানে বায়োলজিক্যাল মেমব্রেন আছে, আর বায়োলজিক্যাল মেমব্রেন মানে ফসফোলিপিডের বাইলেয়ার। তো লিপিড জিনিসে সেখান দিয়ে আবার রিঅ্যাবজর্ব হতে পারবে, তো অ্যাবজর্ব হতে পারবে না। কারণ আমরা সমস্ত ড্রাগের যা যা ক্রাইটেরিয়া আছে সে অ্যাবজর্ব হওয়ার জন্য সমস্ত ক্রাইটেরিয়াগুলোকে আমরা মেটাবলিজম করে শেষ করে দিয়েছি। এখন ড্রাগের পালা বাইরে বেরিয়ে যা, আর বডির তোমাকে দরকার নেই, ঠিক আছে, যাতে সে আর রিঅ্যাবজর্ব না হতে পারে, তার জন্য এই সমস্ত জিনিস করে দেওয়া হয়েছে। তবে রিঅ্যাবজর্ব কিন্তু হয়, যেটাকে রিডিস্ট্রিবিউশন বলা হয়, সেটাও আমরা পড়বো যখন ড্রাগ হাইলি লিপিড সলুবেল হয়। আমরা সমস্ত কনসেপ্টে আসবো, ভিডিও শেষ অবধি দেখতে থাকো। আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে মেটাবলিজম কেন হয়, মেটাবলিজম কি। চলো নেক্সট স্লাইডে যা যাক। এরপর আসছে মেটাবলিজমের প্রসেস। তো এই যে আমরা পড়লাম বায়ো ট্রান্সফরমেশন রিয়াকশান বা মেটাবলিজম রিয়াকশান, সেটা দুটো ফেজে হয়। একটা হচ্ছে ফেজ 1, একটা অ্যানাদার নেম হচ্ছে ফেজ 2। ফেজ 1-এর নাম হচ্ছে নন সিনথেটিক বা ফাংশনালাইজেশন রিয়াকশান, আর ফেজ 2-এর নাম হচ্ছে সিনথেটিক রিয়াকশান বা কি কনজুগেশন রিয়াকশান। তো নামগুলো বলেছি বারবার, অ্যানাদার নেম মনে রাখবে সবসময়। তাহলে দুটো টাইপের হয় বায়ো ট্রান্সফরমেশন রিয়াকশান। দেখো কি হয়, যে ড্রাগের মেটাবলিজম হবে, মেটাবলিজম, ড্রাগের মেটাবলিজম, ড্রাগের মেটাবলিজম কটা টাইপের হয়ে থাকে, দুটো টাইপের হয়ে থাকে। একটা হচ্ছে ফেজ 1
আর অ্যানাদার ওয়ান ফেজ টু। ফেজ ওয়ান অ্যান্ড ফেজ টু। ফেজ ওয়ানের নাম কি কি আছে, অ্যানাদার নেম, বারবার বলছি অ্যানাদার নেম রাখতে হবে। ফেজ ওয়ানের অ্যানাদার নেম কি আছে? ফেজ ওয়ানের নন সিনথেটিক, নন সিনথেটিক আর কি, নন সিনথেটিক ছাড়া ফাংশনালাইজেশন, মানে ফাংশনাল জন্য গ্রুপকে এখানে বাদ দিয়ে দেওয়া হয়। ফাংশনালাইজেশন। ফেজ টু এর অ্যানাদার নেম কি কি আছে? ফেজ টু অ্যানাদার হচ্ছে সিনথেটিক, আর কি কনজুগেশন, কনজুগেশন রিয়াকশন বলা হয় ফেজ টুকে। ফেজ ওয়ানে কী কী প্রসেস আছে? ফেজ ওয়ানে বিভিন্ন প্রসেস, যেমন অক্সিডেশন, আমরা আগে স্লাইড দেখলাম, আমরা ফের সেখানে যাব। অক্সিডেশন, আর কি আছে রিডাকশান, অক্সিডেশন রিডাকশান, হাইড্রোলাইসিস, অক্সিডেশন রিডাকশান, হাইড্রোলাইসিস, সাইক্লিলাইজেশান, ডিসাইক্লিলাইজেশান, এ সমস্ত রিয়াকশান হচ্ছে ফেজ ওয়ানে। আর ফেজ টু এ কী কী হয়ে থাকে? গ্লুকিউরোনাইড কনজুগেশন, গ্লুকিউনাইড কনজুগেশন, আর কি হয় অ্যাসিটাইলেশন বা অ্যাসিটেট কনজুগেশন, অ্যাসিটাইলেশন যার নামই হচ্ছে অ্যাসিটেট কনজুগেশন, মিথাইলেশন বা মিথাইলেট কনজুগেশন, আর কি আছে গ্লুটাথায়ন কনজুগেশন, গ্লুটাথায়ন কনজুগেশন। এরপর হচ্ছে এই যে ফেজ ওয়ান আর ফেজ টু, ফেজ ওয়ান আর ফেজ টু হচ্ছে প্রথমে কোন প্রসেসটা হয়ে থাকে? প্রথমে ফেজ ওয়ান দেন ফেজ টু। বেশিরভাগ ড্রাগ ফেজ টু এ এন্ট্রি করার আগেই ফেজ ওয়ান প্রসেস। ফেজ টু এ কখন এন্ট্রি করবে? এই যে বললাম ড্রাগ নন পোলার থেকে পোলারে কনভার্ট হবে, আনআয়োনাইজড থেকে আয়োনাইজড হবে, লিপোফিলিক থেকে হাইড্রোফিলিক হবে, তাই তো? তো এই যে প্রসেসগুলো হচ্ছে নন পোলার থেকে পোলার, আয়োনাইজড থেকে আয়োনাইজড, লিপোফিলিক থেকে হাইড্রোফিলিক, এই সমস্ত প্রসেসগুলো ম্যাক্সিমাম ফেজ ওয়ানেই হয়ে যায়, মানে ফেজ ওয়ানে সে ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। কিন্তু যে সমস্ত ড্রাগ হতে পারে না ফেজ ওয়ান, তারপর সে ফেজ টু যায়, মানে ফেজ ওয়ানটা বেশি হয় ড্রাগের ক্ষেত্রে, ফেজ ওয়ানটা মোস্ট কমন, তারপর ফেজ টু। ফেজ ওয়ানে যদি কোনো ড্রাগ ইনঅ্যাক্টিভ না হতে পারে, তারপর সে কোথায় যায়? সে ফেজ টু যায়। তো ফেজ ওয়ানে হচ্ছে মেটাবোলাইট যেটা তৈরি হয়, মেটাবোলাইট, সেটা কী হবে? হয় ইনঅ্যাক্টিভ হবে, মেনলি যেটা ইনঅ্যাক্টিভই হয়ে থাকে, প্রায় ফেজ ওয়ানে ইনঅ্যাক্টিভ করে দেয়, কিন্তু কিছু কিছু ড্রাগ কী হতে পারে? অ্যাক্টিভও হতে পারে, অ্যাক্টিভ থাকতে হবে। তো যারা অ্যাক্টিভ আছে তারা সব ফেজ টু হয়ে যাবে, আর যারা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে তাদের তো আর ফেজ টু যাওয়ার প্রয়োজনই নেই। তো ফেজ টু এর সব কী হয়, মেটাবোলাইটগুলো কী হয়ে থাকে? সমস্ত মেটাবোলাইট ইনঅ্যাক্টিভ হয়ে থাকে, তাহলে মেটাবলিজম প্রসেসে দুটো জিনিস পড়লাম, যে ড্রাগ আছে সেই ড্রাগটা মেটাবোলাইট হয়ে ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে, আবার সে মেটাবোলাইট হয়ে আবার অ্যাক্টিভ কোনো জিনিসে কনভার্ট হতে পারে, অ্যাক্টিভ মেটাবোলাইট যাদেরকে বলা হয়, ঠিক আছে? মানে যেই ড্রাগটা আমরা নিচ্ছি, সেই ড্রাগটা তো অ্যাক্টিভ ড্রাগ হতে পারে, নালে সেই ড্রাগটা ইনঅ্যাক্টিভ ড্রাগ হতে পারে। আচ্ছা, আমি ভালো করে দেখা যাক এখানে ড্রাগ কী হতে পারে। হয় অ্যাক্টিভ ড্রাগ আছে, মেটাবলিজমে কী কী হয়? অ্যাক্টিভ ড্রাগ, মেটাবলিজম প্রসেসে কী হবে? এই অ্যাক্টিভ ড্রাগ ইনঅ্যাক্টিভ ড্রাগে তৈরি হতে পারে, ইনঅ্যাক্টিভ ড্রাগ অ্যাক্টিভ ড্রাগ কী হতে পারে? ইনঅ্যাক্টিভ মেটাবোলাইটে কনভার্ট হতে পারে। আর কি হতে পারে? ইনঅ্যাক্টিভ ড্রাগ কী হতে পারে? অ্যাক্টিভ মেটাবোলাইট।
মেটাবোলাইট বা ড্রাগ একই জিনিস, যদি আমি মেটাবোলাইট লিখে দিলাম, এখানে স্ল্যাশ দিয়ে ড্রাগ লিখে দাও, মেটাবলিজম হয়ে যাচ্ছে বলে মেটাবোলাইট বলা হচ্ছে, ঠিক আছে। আর কি হতে পারে, অ্যাক্টিভ ড্রাগ, কি হতে পারে, অ্যাক্টিভ মেটাবোলাইট। তো মেটাবলিজম প্রসেসে যে কেবলমাত্র যে ড্রাগটা আছে, যেটা আমি বললাম যে নন পোলার থেকে পোলার হয়ে যাবে, আনআয়োনাইজড থেকে আয়োনাইজড হয়ে যাবে, লিপিড সলুবেল থেকে ওয়াটার সলুবেল বা লিপোফিলিক থেকে হাইড্রোফিলিক হয়ে যাবে, এই যে প্রসেসগুলো হচ্ছে, এই প্রসেসগুলোর মানেই হচ্ছে ড্রাগ কী হবে, হয় সে অ্যাক্টিভ ড্রাগ ছিল ইনঅ্যাক্টিভ হয়ে গেল, মানে তার কোনো লজিকই নেই বডিতে থাকার, সে বাইরে এক্সক্রিট হয়ে যাবে। অ্যাক্টিভ ড্রাগ কী হচ্ছে, ইনঅ্যাক্টিভ মেটাবলাইটে কনভার্ট হচ্ছে, ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে মানে সে বাইরে কী হবে, এক্সক্রিট হয়ে যাবে। কিছু ড্রাগ ইনঅ্যাক্টিভ ফর্মেই আমরা নিয়ে হয়, সেগুলোকে কী ড্রাগ বলা হয়, সেগুলোকে বলা হয় প্রোড্রাগ। ইম্পর্টেন্ট কনসেপ্ট। তাহলে প্রোড্রাগ কাদেরকে বলা হয়, যারা বাইরে, আর এইমাত্র বললাম মেটাবলিজম বা বায়ো ট্রান্সফরমেশন প্রসেসটার মানে হচ্ছে বায়ো মানে বায়োলজিক্যাল সিস্টেম, মানে ইনসাইড আওয়ার বডি। তাহলে প্রোড্রাগ মানে এই ইনঅ্যাক্টিভ ড্রাগ, অ্যাক্টিভ মেটাবোলাইট বা অ্যাক্টিভ ড্রাগে কোথায় কনভার্ট হবে, মেটাবলিজম কোথায় হচ্ছে, বডিতে। তাহলে প্রোড্রাগ মানে হচ্ছে সেই সমস্ত ড্রাগ যারা বডির বাইরে কি আছে, ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, আর বডির মধ্যে আসার পরেই কি হচ্ছে, আফটার মেটাবলিজম অ্যাক্টিভ ড্রাগ বা অ্যাক্টিভ মেটাবোলাইটে কনভার্ট হচ্ছে, তাদেরকে বলা হয় প্রোড্রাগ। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে প্রোড্রাগ কাদেরকে বলা হয়, আমরা কিছু এক্সাম্পল একটু পরে ডিসক্রাইব করবো, বাট কনসেপ্ট কি প্রোড্রাগ, তাহলে সেই সমস্ত ড্রাগ যারা বডির বাইরে কি অবস্থায় আছে, ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, বডির বাইরে, ইনভিট্রো কন্ডিশনে, ইনভিট্রো মানে বডির বাইরে, আর বডির মধ্যে আসার পর বডিতে মেটাবলিজম হচ্ছে, বায়ো ট্রান্সফরমেশন হচ্ছে, সেই মেটাবলিজম হওয়ার পর ড্রাগ কিসে কনভার্ট হচ্ছে, অ্যাক্টিভে কনভার্ট হচ্ছে। তাহলে এই ড্রাগটা যখন ফের মেটাবলিজম হবে, কোন প্রসেসে মেটাবলিজম হবে, ফেজ 2 এ মেটাবলিজম হবে। ক্লিয়ার। আবার কোনো অ্যাক্টিভ ড্রাগ আছে, তার অ্যাক্টিভ মেটাবলিজম মানে ড্রাগটাও অ্যাক্টিভ, এই পুরো ড্রাগে যেমন ড্রাগটা ইনঅ্যাক্টিভ ছিল, আফটার মেটাবলিজম অ্যাক্টিভ কনভার্ট হয়েছে। আর কোনো ড্রাগ আছে যারা মেন ড্রাগটাও অ্যাক্টিভ, যার দিকে যে মেটাবলিজম হয়ে যে কনভার্টটা প্রথমে তৈরি হবে, ফেজ 1-এ যেটা প্রথমে হচ্ছে, সেইটাও কিন্তু অ্যাক্টিভ মেটাবোলাইট, মানে তার মধ্যেও ফার্মাকোলজিক্যাল অ্যাকশান আছে। তো তারপর সে আবার ফেজ 2 এর মাধ্যমে ইনঅ্যাক্টিভ হয়ে বডি থেকে বাইরে বেরিয়ে যাবে। তো এই যে দুটো ক্লাসের ড্রাগ, এই ক্লাসগুলোর ড্রাগের কি পড়তে হবে আমাদেরকে, এক্সাম্পল পড়তে হবে। সো ক্লিয়ার কি বললাম। এরপর আসো এই সেটে যে আমরা পড়ছিলাম, তাহলে ফেজ 1 প্রসেস কি কি আছে, ফেজ 1-এর প্রসেস অক্সিডেশন, রিডাকশান, হাইড্রোলাইসিস, সাইক্লাইজেশন, ডিসাইক্লাইজেশন। অক্সিডেশন মানে এর যে ড্রাগ আছে সেখানে হয় কোনো অক্সিজেন গ্রুপ অ্যাড হবে, বা কোনো নেগেটিভ চার্জ গ্রুপ অ্যাড হতে পারে, বা সেখান থেকে হাইড্রোজেন রিমুভাল হতে পারে, যেটা আমরা মানে জানি। সেরকম রিডাকশানেরও সেম, হাইড্রোজেন গ্রুপ অ্যাড হবে, নাহলে অক্সিজেন বাইরে বেরিয়ে যাবে। ক্লিয়ার। হাইড্রোলাইসিস, ওয়াটারের অ্যাড হবে, বিভিন্ন এস্টার জাতীয় যে সমস্ত ড্রাগ আছে, ওয়াটার যোগ করলে সে অ্যাসিড হয়ে অ্যাসিড আর অ্যালকোহল তৈরি করে দেবে। সাইক্লাইজেশন কোনো লং চেন থাকলে তাকে সাইক্লিক এ কনভার্ট করবে। আর ডিসাইক্লাইজেশন মানে সাইক্লিক থেকে সাইকেলটাকে ব্রেকডাউন করে দেওয়া। তো এই সমস্ত প্রসেসে, অক্সিডেশন প্রসেসে এই সমস্ত জিনিস হয়, অক্সিডেশন, রিডাকশান, হাইড্রোলাইসিস, সাইক্লাইজেশন, ডিসাইক্লাইজেশন, এগুলো সব কিসের প্রসেস, ফেজ 1। তো এক্সামে কোশ্চেন দেয় হুইচ অফ দ্য ফলোইং ইজ ফেজ 1 রিডাকশান, তো এই অপশান মিলিয়ে দিবে। এবার আছে ফেজ 2-এ কী কী অপশান আছে, ফেজ 2-এ গ্লুকোনাইড কনজুগেশন, অ্যাসিটাইলেশন, মিথাইলেশন, সালফেট কনজুগেশন, গ্লিসাইরিন কনজুগেশন, গ্লুটাথায়ন কনজুগেশন, নিকোটিন কনজুগেশন। এগুলো হচ্ছে কোষিক আমাদের ফেজ 2 রিয়াকশান, যেটা একটা কি সিনথেটিক। এখানে কি হয়, ফেজ 2 রিয়াকশানে ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ দেয় যে হায়ার এনার্জি রিকোয়ারমেন্ট হয়, হায়ার এনার্জি রিকোয়ারমেন্ট হয় দেন
ফেজ ওয়ান, দেন ফেজ ওয়ান। ক্লিয়ার? গ্লুটাথায়ন বা গ্লুকোনাইড কনজুগেশনে কোন কোন ড্রাগ মেটাবোলাইট হয়? ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, ক্লোরামফেনিকল। আমরা পড়েছি অ্যান্টিবায়োটিক চ্যাপ্টারে, এবং ক্লোরামফেনিকল, ঠিক আছে, ক্লোরামফেনিকল, ফেনিকল, এই ক্লোরামফেনিকল অ্যান্টিবায়োটিক গ্লুকিউনাইড কনজুগেশনের মাধ্যমে মেটাবলিজম হয়। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কী হয়, এই গ্লুকোনাইড কনজুগেশন যে এনজাইমটা করে, সেই এনজাইমটির নাম হচ্ছে ইউডিপি, গ্লুকোনেসাইল ট্রান্সফারেজ এনজাইম। তো সেটা বাচ্চাদের ক্ষেত্রে কম থাকে, মানে বেশি তৈরি হয় না। তো বাচ্চাদের এই গ্লুকোনাইড কনজুগেশন রিয়াকশন হয় না শরীরে। আর ক্লোরামফেনিকল ড্রাগ কোন প্রসেসে মেটাবলিজম হয়? এই গ্লুকোনাইড কনজুগেশন প্রসেসেই মেটাবলিজম হয়। তো আমি যদি বাচ্চাদের ক্লোরামফেনিকল দিয়ে দিই, তার মানে যেহেতু বাচ্চাদের ক্ষেত্রে এই এনজাইমটা যে করার মতন এনজাইম বডিতে থাকে না এই রিয়াকশানটা করার মতন, তো ড্রাগটা মেটাবলিজম হতে পারে না। সে ড্রাগ কী হয় বললাম, মেটাবলিজম না হতে পারে, বডিতে টক্সিসিটি কজ করবে। তো সেই কারণে এই ড্রাগের টক্সিসিটি হিসাবে কোন টক্সিসিটি শো করে ক্লোরামফেনিকল? মনে পড়ছে কোন টক্সিসিটি? গ্রে বেবি সিনড্রোম। পড়েছি অ্যান্টিবায়োটিকে, গ্রে বেবি সিনড্রোম কজ করে। ইম্পর্টেন্ট আমাদের ক্লোরামফেনিকল, অ্যাসপিরিনের ক্ষেত্রেও এই কারণে বাচ্চাদের দেওয়া যায় না, রেস সিনড্রোম কজ করে। যদিও ওর পেছনে আরও অনেক কনসেপ্ট আছে, যেগুলো আমরা যখন পরবর্তীতে এনএসআইডিতে অ্যাসপিরিন পড়বো তখন দেখব। আর গ্লুটাথায়ন কনজুগেশনে সবচেয়ে মেনলি যে ড্রাগটা মেটাবোলাইট হয়, সেই ড্রাগটার নাম হচ্ছে প্যারাসিটামল। আর এই গ্লুটাথায়ন এস ট্রান্সফারেজ লিভার থেকে তৈরি হয়ে আসে। তো যাদের লিভার খারাপ হয়ে যায়, এই এনজাইমটা তৈরি হতে পারে না, তার জন্য প্যারাসিটামলের মেটাবলিজম হতে পারে না। আর তার কারণে প্যারাসিটামলে কী হয়, প্যারাসিটামলের টক্সিসিটি কজ করে। ক্লিয়ার? যেরকম অ্যাসিটাইলেশন প্রসেসে কোন কোন ড্রাগ, অ্যাসিটাইলেশন প্রসেসে সালফোনামাইড মেটাবলিজম হয়, আমরা পড়ে এসেছি অ্যান্টিবায়োটিক চ্যাপ্টারে, তাই ডিসকাস করছি। সালফোনামাইড, আইসোনিয়াজাইড, অ্যান্টি টিউবারকুলার ড্রাগ, পাস যেটাও অ্যান্টি টিউবারকুলার ড্রাগ, প্যারামাইনো স্যালিসাইলিক অ্যাসিড, ড্যাপসন পড়েছি আমরা লেপ্রোসি ট্রিটমেন্টে, যারা এই প্রসেসে মেটাবলিজম হয়। ক্লিয়ার? ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ দ্য। আর এখান থেকে কী কোশ্চেন জিজ্ঞেস করে যে ফেজ ওয়ান প্রসেস, সেই ফেজ ওয়ান আর ফেজ টু এর মধ্যে মোস্ট কমন প্রসেস কী? ফেজ ওয়ানের মধ্যে সবচেয়ে যে রিয়াকশানটা বেশি হয় সেই হচ্ছে অক্সিডেশন রিয়াকশান। আর ফেজ টু এর মধ্যে গ্লুটাথায়ন কনজুগেশন। মোস্ট ইম্পর্টেন্ট, এমন জিলেটের কোশ্চেন পেপারে তো 2-3 বার জিজ্ঞাসা করেছে যে ফেজ ওয়ানের মধ্যে মোস্ট কমন অক্সিডেশন, ফেজ টু এর গ্লুকোনাইড কনজুগেশন। শুধু জিলেট নয়, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন জিজ্ঞেস করেছে ফেজ ওয়ানের ইম্পর্টেন্ট কোনটা, ফেজ টু এর মোস্ট ইম্পর্টেন্ট কোনটা। ক্লিয়ার? আর ফেজ টু আর ফেজ ওয়ানের মধ্যে লিঙ্ক স্থাপন করে কোনটা, সেটা হচ্ছে মিথাইলেশন, যেটা ফেজ টু আর ফেজ ওয়ানের মধ্যে লিঙ্ক স্থাপন করে, মানে এদের ইন্টারমিডিয়েটভাবে যদি কোনো হয় সেটা হচ্ছে মিথাইলেশন। তো এই টাইপের কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করে। ক্লিয়ার? আই হোপ তোমরা ফেজ ওয়ান ফেজ টু বুঝতে পেরেছো। সেখানে কী হয়, এদের অ্যানাদার নেম মনে রাখবে, সমস্ত রিয়াকশানের নাম মনে রাখবে। এমসিকিউ কোশ্চেন দেবে, বারবার বলছে এখান থেকে। এরপর আসছে যে মেটাবলিজম প্রসেস পড়লাম, সেই মেটাবলিজম প্রসেসটা কোথায় হয়? মেনলি বিভিন্ন অর্গানে হয়ে থাকে, কিডনিতে হতে পারে, লাংসে হতে পারে, লিভারে হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে, আবার ইন্টেস্টাইনে হতে পারে, স্টোমাকেও হতে পারে, কিন্তু সবচেয়ে ম্যাক্সিমাম যেখানে ড্রাগের মেটাবলিজম হয়, অ্যারাউন্ড 98% সময় ড্রাগের মেটাবলিজম, সেটা হচ্ছে লিভার। ম্যাক্সিমাম ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু জিলেটের লেভেলের থেকে শুরু করে সমস্ত কম্পিটিটিভ এক্সামে, যে ম্যাক্সিমাম ড্রাগ মেটাবলিজম অকার্স ইন, ম্যাক্সিমাম ড্রাগের মেটাবলিজম অকার্স কোথায় হয়? এই লিভারে ম্যাক্সিমাম। প্রাইমারি সাইট অফ মেটাবলিজম, এরকম কোশ্চেন দেয় যে প্রাইমারি
সাইট অফ ড্রাগ মেটাবলিজম, প্রাইমারি সাইট অফ ড্রাগ মেটাবলিজম কী হবে? এই আমাদের লিভারে ম্যাক্সিমাম ড্রাগের মেটাবলিজম হয় এবং এটা মেটাবলিজমের প্রাইমারি সাইট, কিন্তু কিডনিতেও হয়, লাংসেও হয়, ইন্টেস্টাইনে হয়ে থাকে, স্টোমাকেও হয়ে থাকে, কিন্তু খুবই কম 1% বা 0.1% চান্স। কিন্তু লিভার হচ্ছে মেন মেটাবলিজমের জন্য, যেখানে কে প্রেজেন্ট থাকে, কোন এনজাইম এই মেটাবলিজম রিয়াকশান করায়, এরপর আসে এনজাইম কনসেপ্ট। বিভিন্ন এনজাইম থেকে বডিতে যারা এই মেটাবলিজম প্রসেসটাকে কী করে, করায়, সেই এনজাইমগুলোর নামকে বলা হয় সাইটোক্রোম 450। এটা হচ্ছে কি, এনজাইমটার নাম হচ্ছে সাইটোক্রোম 450, যাকে কি বলা হয় মাইক্রোজোমাল এনজাইম, যাকে কি বলা হয় মাইক্রোজোমাল এনজাইম। তো এই মাইক্রোজোমাল এনজাইম যেখানে যেখানে প্রেজেন্ট আছে সেখানেই ড্রাগের মেটাবলিজম হবে। কিন্তু এই মাইক্রোজোমাল এনজাইম সবচেয়ে বেশি কোথায় থাকে? সবচেয়ে বেশি এই মাইক্রোজোমাল এনজাইম থাকে আমাদের এই লিভারের মধ্যে। ওই কারণে লিভারে ম্যাক্সিমাম মেটাবলিজম হয়, ওই কারণে প্রাইমারি সাইট অফ মেটাবলিজম বলা হয়। তাহলে এই মাইক্রোজোমাল এনজাইমের কনসেপ্ট আসলো, সেই মাইক্রোজোমাল এনজাইম মেটাবলিজম করায়। এবারে এই যে অক্সিডেশন প্রসেস পড়ছি, এই প্রসেসগুলোতে এরা হেল্প করে, এটা ইনভলভ হয় মেটাবলিজমটা করানোর জন্য। ঠিক আছে, সাইটোক্রোম 450। এই সাইটো মানে কি? সাইটো মানে হচ্ছে কি সেল, ক্রোম মানে হচ্ছে কালার, সাইটোক্রোম P450 বলে, পিটা লেখা হয় না এখানে, সাইটোক্রোম P450, পিটা লেখা হয় না, এই P4 হচ্ছে কি পিক, আর এই 450 হচ্ছে ওয়েভ লেন্থ, এর ওয়েভ লেন্থ। ক্লিয়ার? তো এরা এখন রিপ্রেজেন্ট করে। তো এই সাইটোক্রোম 450 এনজাইম যারা মেটাবলিজম করায় ড্রাগের। আচ্ছা, এরপর আমরা সাইটোক্রোম 450টা তো এর পরের স্লাইডে আছে, আমরা ডেসক্রাইব করব। কিন্তু এই যে প্রোড্রাগের কনসেপ্ট আমাদের কাছে এসেছিল, সেই প্রোড্রাগটা কি? প্রোড্রাগ আর ফার্মাকোলজিক্যালি ইনঅ্যাক্টিভ অর লেস অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ বললেই চলে, কম্পাউন্ড দ্যাট কনভার্ট ইনটু অ্যান অ্যাক্টিভ ড্রাগ বা অ্যাক্টিভ মেটাবোলাইট, কোথায়? উইথিন দ্য বডি থ্রু মেটাবলিজম প্রসেস। প্রথমে ডেসক্রাইব করলাম যে মেটাবলিজমে কোনো ড্রাগ ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকলেও, যদি ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, সেই ইনঅ্যাক্টিভ ড্রাগ অ্যাক্টিভ মেটাবোলাইটেও কনভার্ট হয়। সমস্ত ডেসক্রাইব করে এসেছি, আই হোপ তোমরা বুঝতে পেরে গেছো। তখন আমি বললাম প্রোড্রাগ। তো এই প্রোড্রাগ মোস্ট ইম্পর্টেন্ট, এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, ডেফিনেশন থেকে শুরু করে, ড্রাগের এক্সাম্পল থেকে শুরু করে সমস্ত এক্সামে। তো এক একটা করে আমরা ড্রাগের নাম বলবো, যেগুলো ইনঅ্যাক্টিভ ছিল ইন ভিট্রো কন্ডিশনে, বডির বাইরে, কিন্তু বডিতে যাওয়ার পর মেটাবলিজম প্রসেসের মাধ্যমে তারা কি হয়েছে, অ্যাক্টিভে কনভার্ট হয়েছে। যেমন কি আছে, প্রোগুয়ানিল যার অ্যাক্টিভ ড্রাগ, সাইক্লোগুয়ানিল, প্রোগুয়ানিল আমরা পড়ে এসেছি, প্রোগুয়ানিল ম্যালেরিয়াতে পড়বো বা পড়েছি, এখন আমরা এমসিকিউ প্র্যাকটিস করেছি। লিভোডোপা আমরা দেখেছি পার্কিনসন ট্রিটমেন্টে, যার অ্যাক্টিভ ফর্ম ডোপামিন। ডেপিভেফ্রিন যার অ্যাক্টিভ ফর্ম এফিনেফ্রিন, বারবার এমসিকিউ কোশ্চেন ইউজ করে যে প্রোড্রাগ অফ এফিনেফ্রিন ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ গ্লুকোমা, ডেপিভেফ্রিন মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। সালফাসালাজিন আমরা দেখেছি সালফোনামাইড ক্লাসের ড্রাগ, 5 অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করে সালফাসালাজিন। অ্যাসাইক্লোভির অ্যান্টিভাইরাল ড্রাগ, অ্যাসাইক্লোভির ট্রাইফসফেট যার অ্যাক্টিভ মেটাবোলাইট। এদের কোনো ফার্মাকোলজিক্যাল অ্যাকশন নেই, এরা যতক্ষণ না এই ফর্মগুলোতে কনভার্ট হচ্ছে কোনো অ্যাকশানে শো করবে না। ঠিক আছে, আলফা মিথাইল ডোপা, আলফা মিথাইল নন এফিনেফ্রিন, ক্লোপিডোগ্রিল থায়োমেটাবোলাইট, ফ্লুরোইউরাসিল, ফ্লুরোইউরাডিন, মারক্যাপ্টোপিউরিন, মিথাইল মারক্যাপ্টোপিউরিন রাইবো নিউক্লিওটাইড। তো এরকম কিছু ড্রাগ পড়লাম যারা হচ্ছে আমাদের কি প্রোড্রাগ, বাইরে ইনঅ্যাক্টিভ এবং বডির ভিতরে যে অ্যাক্টিভ মেটাবোলাইটে কনভার্ট হয়। আর কি কোশ্চেন দেয়, একটা কোশ্চেন এখানে লেখা নাই, কোশ্চেনটা আমাদের এখানে ডেসক্রাইব করে দিই। বারবার এমসিকিউ কোশ্চেন আমরা দেখেছি,
এমসিকিউ আমরা জিলেট লেভেলের প্র্যাকটিস করেছি, আমরা মক টেস্ট প্র্যাকটিস করছি, আমরা মডেল পেপার প্র্যাকটিস করছি, ম্যারাথন প্র্যাকটিস করেছি। ফার্মাকোলজিতে একটা ওয়ান শট ম্যারাথন আছে, খুবই ইম্পর্টেন্ট, যারা দেখো না অবশ্যই দেখবে। সমস্ত টপিক কভার হয়ে যাবে, সমস্ত টপিক টাচ করে করে তার এক্সপ্লেনেশন করে করে ম্যারাথনটা কমপ্লিট করা হয়েছে, অবশ্যই দেখবে। তো একটা ড্রাগ বলা হয়, কোশ্চেন কি দেয়, একটা লাইন শুধু আমি লিখব যে অল এসি ইনহিবিটর আর প্রো ড্রাগ, all AC inhibitor are prodrug except captopril আর হচ্ছে কি লিসিনোপ্রিল। এই ক্যাপট্রোপিল আর এসি ইনহিবিটর কোথায় ইউজ করে? অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ হিসাবে ইউজ করায় অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম এসি ইনহিবিটর, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমকে ইনহিবিট করে, যার কারণে অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি হয় না। আমরা অ্যান্টি হাইপারটেনসিভ পড়ার সময় মেকানিজম পড়বো, রাস সিস্টেম আন্ডারে এরা পড়ে। তো সেই এসি ইনহিবিটারে যে সমস্ত ড্রাগ ইউজ করা হয় তারা সবাই প্রো ড্রাগ এক্সেপ্ট ক্যাপট্রোপিল আর লিসিনোপ্রিল, অল এসি ইনহিবিটার আর প্রো ড্রাগ, মানে এরা দুজন বাদ দিয়ে বাকি যে সমস্ত এসি ইনহিবিটার আছে তারা সবাই প্রো ড্রাগের এক্সাম্পল। মোস্ট ইম্পর্টেন্ট লাইন, জাস্ট এইটুকু লাইন মনে রাখো, তোমাদের এক্সামের সময় অ্যান্সার বেরিয়ে আসবে। কেন কী কী কোশ্চেন দেয়, যে এরকম কোশ্চেন দেয়, হুইচ অফ দ্য ফলোয়িং ড্রাগ ইজ এ এক্সাম্পল অফ প্রো ড্রাগ, এভাবে বিভিন্ন অপশান দেয়। তো সেখানে তোমরা অপশান এলিমিনেশন প্রসেসে কাজে লাগে, বারবার বলছি নোট করে নিও লাইনটা। চলো এরপর কি আসছে, আরেকটা কনসেপ্ট পড়লাম যে অ্যাক্টিভ মেটাবলিজমে কি হয়, আর একটা জিনিসও হয়ে থাকে যে অ্যাক্টিভ ড্রাগ ছিল সে অ্যাক্টিভ মেটাবলাইটে আবার কনভার্ট হতে পারে। যেমন ইনঅ্যাক্টিভ ড্রাগ অ্যাক্টিভে কনভার্ট হচ্ছে, সেরকম আবার অ্যাক্টিভ ড্রাগ ইনঅ্যাক্টিভে কনভার্ট হয়, সেরকম অ্যাক্টিভ ড্রাগ আবার অ্যাক্টিভ মেটাবলাইটেও কনভার্ট হয়। মানে এর মধ্যেও ফার্মাকোলজিক্যাল অ্যাকশান আছে, এর মধ্যেও ফার্মাকোলজিক্যাল অ্যাকশন আছে। মানে অ্যামিট্রিপ্টিলিনের মধ্যে যে ফার্মাকোলজিক্যাল অ্যাকশন আছে, নর্ট্রিপ্টিলিনের মধ্যেও ফার্মাকোলজিক্যাল অ্যাকশন আছে। একই অ্যাকশন অবভিয়াসলি, আদার্স কোনো অ্যাকশন শো করবে না। কিন্তু এখানে কি হয়েছিল, এখানে প্রোগুয়ানিলের মধ্যে ফার্মাকোলজিক্যাল অ্যাকশন নেই, সাইক্লোগুয়ানিলের মধ্যেই ফার্মাকোলজিক্যাল অ্যাকশন আছে, কারণ কি এ ইনঅ্যাক্টিভ। ক্লিয়ার? চলো এরকম ড্রাগের নাম কি কি আছে, অ্যামিট্রিপ্টিলিন, নরট্রিপ্টিলিন, কোডিন, মরফিন, ডায়াজেপাম, অক্সাজেপাম, ডিজিটক্সিন, ডিজক্সিন, ইমিপ্রামিন, ডেসিপ্রামিন, ফেনাসিটান, প্যারাসিটামল, মোস্ট ইম্পর্টেন্ট, প্রিমিডন, ফেনোবারবিটন, মোস্ট ইম্পর্টেন্ট জিলেটের, স্পাইনোল্যাকটন, ক্যানন, অলরেডি জিলেট 2024-এর কোশ্চেন পেপারে এটা দেখা গেছে, অ্যালোপিউরিনল, অ্যালোজ্যান্থিন, মরফিন 6 গ্লুকোনাইট। দেখো কোডিন থেকে মরফিন তৈরি হচ্ছে, এই মরফিন আবার মরফিন 6 গ্লুকোনাইটেও কনভার্ট হয়। তো এরা সবাই অ্যাক্টিভ ড্রাগ আর অ্যাক্টিভ মেটাবোলাইটের কি এক্সাম্পল। ক্লিয়ার? চলো নেক্সট, এরপর যে এনজাইমটা আমরা পড়লাম, যে মাইক্রোজোমাল এনজাইম, সেই এনজাইম যারা মেটাবলিজম প্রসেসে কি করে, মেটাবলিজম প্রসেসকে ফ্যাসিলিটেট করে, মেটাবলিজমে এদের রোল আছে, মেটাবলিজমকে ফ্যাসিলিটেট করে, সেই সাইটোক্রোম 450 এনজাইম, যাদেরকে বলা হয় মাইক্রোজোমাল এনজাইম, যারা সিনথেসিস কোথা থেকে হয়, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা পড়ে এসেছি সেলের অ্যানাটমিতে, যেখানেও আমরা ডেসক্রাইব করেছিলাম যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মাইক্রোজোমাল এনজাইম তৈরি করে, আর যেটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সে প্রোটিন তৈরি করে। কারণ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যেই কী প্রেজেন্ট আছে, রাফ তার স্ট্রাকচার এই জন্যই কারণ সেখানে রাইবোজোম প্রেজেন্ট আছে, আর রাইবোজোম কী করে, প্রোটিন তৈরি করে। আমরা অ্যান্টিবায়োটিকে তো বারবার প্রোটিন তৈরির প্রসেস ডেসক্রাইব করেছি, আর আমাদের সেলের অ্যানাটমি তো ডিটেলস পড়েই এসেছি, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিও, আমরা ডেসক্রিপশানে লিঙ্ক অ্যাড করে দেবো। তো মাইক্রোজোমাল এনজাইম, তো মাইক্রোজোমাল এনজাইমের নাম কি কি আছে বলে আসলাম, যাকে বলা হয় CYP-P40, সাইটোক্রোম P40 বলা হয়। তো এর অনেক সাব টাইপ হয়ে থাকে, বিভিন্ন মানে আইসো এনজাইম যাদেরকে বলা হয়, বিভিন্ন সাব টাইপের হয়ে থাকে। CYP-450, একবারে CYP-450 লিখে দাও। তো সাইটোক্রোম 450, যার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট দুটো টাইপ হচ্ছে CYP-3A4 আর কি CYP-3A
5। এই দুটো সাব টাইপ হচ্ছে এর মধ্যে মোস্ট কমন, যারা ম্যাক্সিমাম ড্রাগের মেটাবলিজমে এরা পার্টিসিপেট করে। এরকম অনেক টাইপ আছে, তো এই দুটো এক্সাম্পল মনে রাখবে, এরা হচ্ছে কি ম্যাক্সিমাম ড্রাগের কি করে, মেটাবলিজমে পার্টিসিপেট করে। আর কি আছে, নন মাইক্রোজোমাল এনজাইম পাওয়া যায় যারা প্রেজেন্ট হবে সাইটোপ্লাজম অ্যান্ড মাইটোকন্ড্রিয়া অফ হেপাটিক সেল, লিভার অ্যাজ ওয়েল অ্যাজ আদার টিস্যু ইনক্লুডিং প্লাজমা। নন মাইক্রোজোমাল এনজাইম এরাও কি করে, এরাও মেটাবলিজম প্রসেসে পার্টিসিপেট করে, কিন্তু এরা নন মাইক্রোজোমাল টাইপের হয় না, এরাও লিভারে প্রেজেন্ট থাকে। তো সমস্ত যে ড্রাগ পড়লাম সবাই এই সাইটোক্রোম এনজাইমের প্রেজেন্টে, মাইক্রোজোমাল এনজাইমের প্রেজেন্টে এটা কি হয়, মেটাবলিজম হয়, মেটাবলিজম হয়। আর যে কনজুগেশন রিয়াকশান আছে, সেই কনজুগেশন রিয়াকশানগুলো সব নন মাইক্রোজোমাল। যে কনজুগেশন বললাম যেটা ফেজ 2 রিয়াকশান বললাম না, কি বললাম তাহলে, সমস্ত যে মাইক্রোজোমাল এনজাইম আছে তারা মেটাবলিজমে পার্টিসিপেট করে। তো অক্সিডেশন, রিডাকশান, এ সমস্ত যে প্রসেস আছে, হাইড্রোলাইসিস, গ্লুকোনাইড কনজুগেশন, এ সমস্ত প্রসেস সমস্ত কিছু মাইক্রোজোমাল এনজাইমের দ্বারা হয়ে থাকে। কিন্তু কনজুগেশন যে রিয়াকশান আছে, গ্লুকোনাইড কনজুগেশন, সেটাও কিন্তু কনজুগেশন রিয়াকশান। ইম্পর্টেন্ট এমসিকিউ জিজ্ঞাসা করে, গ্লুকোনাইড কনজুগেশন, গ্লুকোনাইড কনজুগেশন, আদার্স অক্সিডেশন রিয়াকশন, মানে বিভিন্ন ফেজ, এক কথা লেখা দেবো, বিভিন্ন ফেজ 1, ক্লিয়ার করো এটা, বিভিন্ন ফেজ 1 অ্যাজ ওয়েল অ্যাজ ফেজ 2। ফেজ 2 এর মেনলি, ফেজ 2 এর মধ্যে কি, ফেজ 2 এর মধ্যে গ্লুকোনাইড কনজুগেশন, গ্লুকিউরোনাইডেশন বা গ্লুকোনাইড কনজুগেশন যাই বলো, মেনলি সমস্ত ফেজ 1 রিয়াকশান। আর ফেজ 2 এর মধ্যে কি, ফেজ 2 এর মধ্যে কেবলমাত্র গ্লুকোনাইড কনজুগেশন, যারা এই মাইক্রোজোমাল এনজাইমের দ্বারা হয়ে থাকে। আর নন মাইক্রোজোমাল এনজাইমের দ্বারা আদার যে সমস্ত কনজুগেশন রিয়াকশান, মানে কি, যত ফেজ 2 রিয়াকশান আছে, ফেজ 2, তারা সবাই নন মাইক্রোজোমাল এনজাইমের প্রেজেন্ট হয়ে থাকে, কিন্তু এক্সেপ্ট কি, এক্সেপ্ট গ্লুকোনাইড কনজুগেশন, কারণ গ্লুকোনাইড কনজুগেশনটা মাইক্রোজোমাল এনজাইমের মাধ্যমে হয়ে থাকে। তাহলে এক্সেপ্ট, এখানে লিখে দাও এক্সেপ্ট গ্লুকিউরোনাইড কনজুগেশন, গ্লুকোনাইডেশন। তাহলে কি বললাম, অল ফেজ 1 রিয়াকশান, অক্সিডেশন, রিডাকশান, হাইড্রোলাইসিস, সাইক্লাইজেশন, ডিসাইক্লাইজেশন, সমস্ত কিছু ফেজ 1 এর মাধ্যমে হয়ে থাকে। আর ফেজ 2 এর কেবলমাত্র গ্লুকোনাইড কনজুগেশন মাইক্রোজোমাল এনজাইমের মাধ্যমে হয়ে থাকে। কিন্তু নন মাইক্রোজোমাল এনজাইমের মধ্যে অল কনজুগেশন রিয়াকশান হয়ে থাকে, কিন্তু এক্সেপ্ট কি, এক্সেপ্ট গ্লুকোনাইড কনজুগেশন, যেটা কোন প্রসেস হয়ে থাকে, মাইক্রোজোমাল এনজাইম প্রেজেন্ট হয়ে থাকে। মাইক্রোজোমাল এনজাইম বলতে সাইটোক্রোম 450 এনজাইম, যেটা কোথা থেকে সিনথেসাইজড হয়, সেটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে সিনথেসিস হয়। আর নন মাইক্রোজোমাল এনজাইম কোথা থেকে সিনথেসিস হয়, সাইটোপ্লাজম থেকে, মাইটোকন্ড্রিয়া অফ হেপাটিক সেল মানে লিভার সেল থেকে, এবং আদার কোনো টিস্যু প্লাজমা থেকে তৈরি হয়ে থাকে। কিন্তু এই মাইক্রোজোমাল নন মাইক্রোজোমাল এনজাইম ডেফিসিয়েন্ট থাকে নিউবর্ন বেবিদের ক্ষেত্রে। ওই কারণে নিউবর্ন বেবিদের ক্ষেত্রে বিভিন্ন রকম টক্সিটি হওয়ার চান্স থাকে। তো সেই কারণে ড্রাগে, বিশেষ করে ক্লোরামফেনিকল আমরা পড়ে আসলাম, ওপিওয়েড ড্রাগ বিভিন্ন রকমের সিনড্রোম কজ করে থাকে বাচ্চাদের ক্ষেত্রে। তো আমরা সেগুলো পরবর্তীতে ড্রাগ পড়ার সময় আস্তে আস্তে ডেসক্রাইব করব। ক্লিয়ার? বিভিন্ন ড্রাগ পড়ার সময় বিভিন্ন ক্লাসে তখন আলাদা আলাদা ডেসক্রাইব। এরপর একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আসছে। আচ্ছা, এখানে আগে বুঝে নিই, তারপর আমরা ড্রাগগুলোর নামগুলো পড়ব, ইম্পর্টেন্ট। তাহলে কি পড়লাম, একটা জিনিস পড়লাম, কি পড়লাম আমরা, যে মেটাবলিজম, ড্রাগের মেটাবলিজম হওয়া কি নেসেসারি একটা জিনিস। ড্রাগ যখনই ফার্মাকোলজিক্যাল অ্যাকশান শো করে দেবে,
সেই ড্রাগটার মেটাবলিজম মাস্ট হতে হবে। কেন মাস্ট মেটাবলিজম হতে হবে? মেটাবলিজম হলেই তবেই ড্রাগটা বাইরে এক্সক্রিয়েশন হতে পারবে। ক্লিয়ার? আর যদি ড্রাগের মেটাবলিজম না হয় তাহলে সেই ড্রাগটা কোথায় প্রেজেন্ট থাকবে? ড্রাগটা এক্সক্রিয়েশন না হয়ে বডিতে কি হবে? বডিতে প্রেজেন্ট থেকে যায়, বডিতে মধ্যে রয়ে যাবে। আর বডিতে যদি ড্রাগ রয়ে যায় তাহলে ড্রাগ কি করবে? টক্সিসিটি কজ করবে। ভালো করে বুঝবে, ক্লিয়ার হয়ে যাবে বিভিন্ন কনসেপ্ট একসাথে। ফার্মাকোলজিক্যাল অ্যাকশান শো করে দেওয়ার পর ড্রাগ মেনলি লিভারে এসে কি হয়? মেটাবলিজম হয়। মেটাবলিজম যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ড্রাগ বাইরে এক্সক্রিট হবে না। কারণ বললাম এখানে ড্রাগের চেঞ্জ হয়, নন পোলার থেকে পোলার, আনআয়োনাইজড থেকে আয়োনাইজড, লিপোফিলিক থেকে হাইড্রোফিলিক, লিপিড সলুবেল থেকে ওয়াটার সলুবেলে কনভার্ট হচ্ছে। কারণ হচ্ছে এক্সক্রিয়েশন হওয়ার জন্য। এক্সক্রিয়েশন কিসের থ্রুতে হবে? এক্সক্রিয়েশন মেনলি কোন প্রসেসে হবে? স্যালাইভা, সোয়েট, ইউরিন। আর এগুলো সব কি নেচার কি হয়? নেচারে ওয়াটার হয়ে থাকে। তো ওয়াটারে ড্রাগ সলিউবেল হয়ে ওই তবে বাইরে বেরিয়ে আসবে। যদি ওটা ওয়াটারে একটা দিয়ে দিই ড্রাগ যেটা সলিউবেলই নয়, তাহলে বাইরে বেরিয়ে আসবে কী করে? বাইরে বেরিয়ে আসতে গেলে সলিউবেল হতে হবে ওই জিনিসটার মধ্যে। তো সলিউবেল হয়ে বাইরে বেরিয়ে আসে। ক্লিয়ার? তো এক্সক্রিয়েশন হওয়ার জন্য ড্রাগ হয়, যেটা মেটাবলিজম প্রসেস। কিন্তু কোনো ড্রাগ যদি মেটাবলিজম না হতে পারে তাহলে সেই ড্রাগটা কী হবে? বডিতেই রয়ে যাবে। আর বডিতে যদি ড্রাগ রয়ে যায়, বাইরে যদি না বেরিয়ে আসে আফটার ফার্মাকোলজিক্যাল অ্যাকশন শো করার পর, সেই ড্রাগ বডিতে বিভিন্ন টক্সিসিটি কজ করবে। আর কি কনসেপ্ট পড়লাম আমরা? যে মাইক্রোজোমাল এনজাইম, যাকে বলা হয় CYP450, এই মাইক্রোজোমাল এনজাইম যারা কি করছে? মেটাবলিজমে পার্টিসিপেট করছে বিভিন্ন ফেজ 1, ফেজ 2। ফেজ 2 এর মধ্যে কেবলমাত্র কি? গ্লুকোনাইড কনজুগেশন। যারা কারা পার্টিসিপেট করছে? এই সাইটোক্রোম 450 যারা কি করছে? ফেজ 1 আর ফেজ 2 মেটাবলিজমে পার্টিসিপেট করছে। আর ড্রাগ যদি ফেজ 1, ফেজ 2 মেটাবলিজমে পার্টিসিপেট করে তার মানে ড্রাগ কি হচ্ছে? ড্রাগ মেটাবলিজম হচ্ছে। ড্রাগ মেটাবলিজম হয়ে যাওয়ার পর তাহলে কি হবে? এক্সক্রিয়েশন হবে। তাহলে ড্রাগ কোনো টক্সিসিটি কি করবে? কজ করবে না, কারণ সে বডি থেকে বাইরে তো ডাস নট শো টক্সিটি, কোনো টক্সিটি কজ করবে না। ডাস নট শো এনি টক্সিটি। যদি মেটাবলিজম হয়ে যায় তাহলে মেটাবলিজম হয়ে যাওয়ার পর এক্সক্রিয়েশন হয়ে যাবে টক্সিক। তাহলে সাইটোক্রোম 450 এনজাইম মেটাবলিজমে পার্টিসিপেট করছে। এরপর প্রবলেমটা কি আসে? প্রবলেমটা আসে কিছু ড্রাগ আছে, সেই ড্রাগগুলো কি করে? এই সাইটোক্রোম 450 এনজাইমকে ইনডিউস করে, মানে এর লেভেলকে আরও বাড়িয়ে দেয়। আর কিছু ড্রাগ আছে যারা কি করে? এই সাইটোক্রোম 450 এনজাইমের লেভেল কমিয়ে দেয়। তাহলে কি বললাম? কিছু ড্রাগ আছে যারা সাইটোক্রোম 450 এনজাইমের লেভেলকে বাড়িয়ে দেয়, আর কিছু ড্রাগ আছে যারা এই লেভেলকে কমিয়ে দেয়। এর লেভেল যদি বেড়ে যায় কি হবে? এর লেভেল বেড়ে যাওয়া মানে ফেজ 1, ফেজ 2 মেটাবলিজম প্রসেস আরও ফাস্ট হবে, মেটাবলিজম আরও ফাস্ট হবে, এক্সক্রিয়েশনও বডি থেকে ডাইরেক্ট, মানে ড্রাগ বডি থেকে ডাইরেক্ট নয়, মানে জলদি মেটাবলিজম হবে। সাইটোক্রোম 450 এনজাইমের লেভেল যদি বেড়ে যায় তাহলে কি বললাম? এটা ফেজ 1, ফেজ 2 মেটাবলিজমে পার্টিসিপেট করে, মেটাবলিজম করে দেয়, এক্সক্রিয়েট হয়ে যাবে। কিন্তু এর লেভেল যদি বেড়ে যায় মানে তখন এই অ্যাকশানটা কী হবে? আরও ফাস্ট হবে, ড্রাগ জলদি মেটাবলিজড হয়ে যাবে, জলদি বডি থেকে এক্সক্রিয়েট হয়ে যাবে, মানে ড্রাগের বডিতে থাকার পরিমাণটা কমে যাবে, মানে ড্রাগ শর্ট ডিউরেশন হয়ে যাবে। ও তো ড্রাগ বেশিক্ষণ সময় ধরে অ্যাকশানও শো করতে পারবে না, বাইরে বেরিয়ে যাবে। কিন্তু আবার যদি এই লেভেল কমে যায় তাহলে কি হবে?
এর লেভেল যদি কমে যায় তাহলেও প্রবলেম। এই লেভেল কমে গেলে কি হবে, এর লেভেল যদি কমে যায় তাহলে ফেজ 1 ফেজ 2 তো মেটাবলিজম প্রসেসটাই হতে পারবে না, কারণ ফেজ 1 ফেজ 2 মেটাবলিজম প্রসেস হওয়ার জন্য এই এনজাইমটাকে দরকার, কিন্তু এই এনজাইমের লেভেল কমে গেছে বডিতে, তাহলে ড্রাগের মেটাবলিজম হবে না, ড্রাগ এক্সক্রিট হয়ে যাবে না। তখন কী হবে, যদি এক্সক্রিট না হয় বডি থেকে তখন কী হবে, টক্সিসিটি কজ করবে। যদি মেটাবলিজম না হয় তাহলে টক্সিসিটি কজ করবে, কারণ সে বডিতে রয়ে যাচ্ছে। তাহলে দুটো প্রবলেম, যদি সাইটোক্রোম 450 এনজাইমের লেভেল বেড়ে যায় তাহলে ড্রাগ জলদি মেটাবলিজম হবে, জলদি বাইরে বেরিয়ে যাবে, ড্রাগের অ্যাকশান শর্ট হয়ে যাবে। আর যদি আবার এর লেভেল কমে যায় ড্রাগ মেটাবলিজম হতে পারবে না, মেটাবলিজম না হলে সে বডিতে রয়ে যাবে, আর বডিতে রয়ে গিয়ে টক্সিসিটি কজ করবে। তো কিছু ড্রাগ আছে যারা এর লেভেল বাড়ায়, এর লেভেল করে, মানে কিছু ড্রাগ আছে যারা এর লেভেলকে ইনডিউস করে, আর কিছু ড্রাগ আছে যারা এর লেভেলকে ইনহিবিট করে দেয় সাইটোক্রোম। তো সেই সমস্ত ড্রাগগুলো দেওয়ার সময় আমরা আমাদেরকে জেনে নিতে হবে যে কোন কোন ড্রাগ এগুলো করে, তাহলে আমরা সেই সমস্ত ড্রাগ দেওয়ার সময় আদার্স কোনো ড্রাগকে সেইভাবে কম্বাইনলি দেওয়া চলবে না, যাদের যাদের অ্যাফিনিটি একই টাইপের হয়ে থাকে। তো সেই সমস্ত ড্রাগগুলোকে যদি কি এনজাইম ইনডিউসার, মানে কি এরা সাইটোক্রোম 450 লেভেলের এনজাইমকে কী করবে, বাড়িয়ে দেবে। যেমন গ্লিসিওফালভিন, গ্লুকোকর্টিকয়েড, ফেনিটোয়েন, ফিনাইল বিউটাজোন, রিফাম্পিসিন, স্মোকিং, কার্বামাজেপিন, ক্লোরহাইড্রেট, ফেনোবারবিটন, এরা কি করে, এরা এই এনজাইমটা লেভেল বাড়িয়ে দেয়। তাহলে এই লেভেল বাড়িয়ে দিলে কি হবে, ড্রাগের মেটাবলিজম ফাস্ট হয়ে যাবে, ড্রাগ তখন বডি থেকে ফাস্ট এক্সক্রিট হয়ে যাবে, শর্ট ডিউরেশন হয়ে যাবে। তো সেটা একটা প্রবলেম। আর যদি এই লেভেলকে ইনহিবিট করে দেয়, মানে সাইটোক্রোম 450 লেভেলের পরিমাণকে যদি কমিয়ে দেওয়া হয় তাহলে কি হবে, মেটাবলিজম হবে না, ড্রাগ বডিতে প্রেজেন্ট রয়ে যাবে, আর বডিতে রয়ে গেলে টক্সিসিটি কজ করবে, কারণ মেটাবলিজম যদি না হয় ড্রাগ তো এক্সক্রিটই হতে পারবে না, মেটাবলিজম প্রসেসেই ড্রাগকে চেঞ্জ করে দেওয়া হয় যাতে সে বডি থেকে ইজিলি এক্সক্রিট হতে পারে, সেটা হতে পারছে না, ড্রাগ টক্সিসিটি তখন কজ করবে। তো সেরকম ড্রাগ কী কী আছে, সোডিয়াম ভ্যালপ্রোরেট, সালফোনামাইড, আইসোনিয়াজাইড, সিমিটিডিন, সাইক্লোস্পোরিন, কিটোকোনাজোল, ফ্লুকোনাজোল, অ্যালকোহল, ক্লোরামফেনিকল, ক্লোর ক্ল্যাথ্রোমাইসিন, এরিথ্রোমাইসিন, সিপ্রোফ্লক্সাসিন, ওমিপ্রাজোল, মেট্রোনিডাজোল, এই সমস্ত ড্রাগ। তো কোশ্চেন এখান থেকে কীরকম দেয় একবার বলে দিই, যে 4টে অপশান দিল, হুইচ অফ দ্য ফলোয়িং এনজাইম ইনডিউসার, হুইচ অফ দ্য ফলোয়িং এনজাইম ইনহিবিটার। আবার যদি বলে দিল যে ফেনিটোয়েনের সাথে ধরো দিয়ে দিল একটা অন্য কোনো ড্রাগের নাম, তাহলে কি হবে সেই ড্রাগটার, কী হবে, শর্ট ডিউরেশন হয়ে যাবে। আবার ধরো কোশ্চেন দিয়ে দিল যে আইসোনিয়াজাইডের সাথে যদি ফেনিটোয়েন দিয়ে দেওয়া হবে, কী হবে, আইসোনাইডের সাথে যদি ফেনিটোয়েন দেওয়া হয় তাহলে আইসোনাইড কী হবে, এনজাইম ইনহিবিটার, মানে এনজাইমকে ইনহিবিট করবে, ড্রাগ বডিতে বেশিক্ষণ সময়ের জন্য থাকবে, তাহলে আইসোনাইড কী করবে, ফেনিটোয়েনকে বডিতে বেশিক্ষণ সময়ের জন্য রেখে দেবে, তাহলে ফেনিটোয়েন টক্সিসিটি কজ করবে। আর ফেনিটোয়েন অ্যাডভার্স যে সমস্ত এফেক্টগুলো শো করে, যেমন গাম হাইপারপ্লেসিয়া, সমস্ত অ্যাডভার্স এফেক্টগুলো বডিতে শো করবে। ক্লিয়ার? তাহলে এনজাইম ইনডিউসার আর এনজাইম ইনহিবিটারের কনসেপ্ট এইটাই। যদি ইনডিউস হয়ে যায় এনজাইম তাহলে বডি থেকে জলদি অ্যাকশান করে ড্রাগ বাইরে চলে যাবে, ড্রাগ হয়তো পুরো তার যে ফার্মাকোলজিক্যাল অ্যাকশান সেটা সই করতে পারবে না, বাইরে বেরিয়ে যাবে, অ্যাকশান শো না করেও বাইরে বেরিয়ে যেতে পারে, এরকম ড্রাগ আছে, আমরা পড়বো পরবর্তীতে। আবার যদি ইনহিবিট হয়ে যায় তাহলে কী হবে, ড্রাগ আদার্স ড্রাগের মেটাবলিজম প্রসেস করতে পারবে না, তো আদার্স যে এই ড্রাগের সাথে অন্যান্য ড্রাগ নিলে তারা মেটাবলিজম হবে না, মেটাবলিজম না হলে এক্সক্রিট হবে না, তাহলে বডিতে রয়ে যাবে ড্রাগটা, আর বডিতে রয়ে গেলে টক্সিসিটি কজ করবে। তো ইম্পর্টেন্ট এই ড্রাগের এক্সাম্পলগুলো মনে রাখতে হবে, কিন্তু আমি শর্ট ট্রিক বলেছি যে শুধু এনজাইম ইনডিউসার ড্রাগগুলোর নামগুলো যদি মনে রেখে দিই তাহলে অপশান এলিমিনেশন করে আমরা অ্যান্সার দিতে পারবো ইজিলি, যে কোনটা এনজাইম ইনডিউসার কোনটা এনজাইম ইনহিবিটার, এটা আমরা সবাই এভাবেই করে থাকি, তাই তো। যারা ট্রিকও আছে, কি ট্রিক, জিপিআরএস সেল ফোন, জিপিআরএস জি দিয়ে গ্লিসিওফালভিন গ্লুকোকর্টিকয়েড, পি দিয়ে ফেনিটোয়েন ফিনাইল বিউটাজোন, আর দিয়ে রিফাম্পিসিন, এস দিয়ে স্মোকিং, সেলের সি দিয়ে কার্বামাজেপিন ক্লোরহাইড্রেট, আর ফোনের পি দিয়ে ফেনোবারবিটন। ব্যাস, অপশান এলিমিনেশন করে ইজিলি অ্যান্সার দিতে পারবো। আমার লাস্টে সমস্ত ইন্ট্রোডাকশান পার্ট কমপ্লিট হলে
এমসিকিউ প্র্যাকটিস করবো। আর তোমরা নাহলে ম্যারাথন সিরিজে দেখো, সেখানেও এই রিলেটেড কোশ্চেন আছে, ডিসক্রাইব করা হয়েছে। এরপর একটা কনসেপ্ট আসে হফম্যান এলিমিনেশন। হফম্যান এলিমিনেশন, হফম্যান এলিমিনেশন বলতে কি বোঝায়? এলিমিনেশন এখানে একটা মেটাবলিজম। দিস রেফার্স টু ইনঅ্যাক্টিভেশন অফ দ্য ড্রাগ। এখানে হফম্যান এলিমিনেশন মানে অনেকে ভাবে যে এলিমিনেশন মানে বাইরে বেরিয়ে যায়, যেটাকে এক্সক্রিয়েশন বলে, কিন্তু না, বারবার বলছি এই কোশ্চেনটা বিভিন্ন এক্সামে দেখা যায় যে হফম্যান এলিমিনেশন বলতে ইনঅ্যাক্টিভেশন একটা মেটাবলিজমেরই একটা টাইপ, যেখানে কি হয়, যেটা বডিতে হয়, ইন দ্য বডি ফ্লুইড বাই স্পন্টিনিউয়াস মলিকিউলার রিঅ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, তাহলে হফম্যান এলিমিনেশন একটা মেটাবলিজমের প্রসেস, যেখানে কি হয়, স্পন্টেনিয়াস মলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে থাকে। যে মলিকুলার স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের কী হয়ে থাকে, রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে থাকে, স্পন্টেনিয়াসলিভাবে রিঅ্যারেঞ্জমেন্ট হতে থাকে, যেটা একটা মেটাবলিজমের প্রসেস। বারবার বলছি, কোশ্চেনে অপশান কিন্তু তোমাকে কনফিউজ করার জন্যে স্পন্টেনিয়াস মলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট ফর এক্সক্রিয়েশন না রকম, মানে তোমাকে এমন একটা অপশান দেবে যাতে তোমার মনে হয় এলিমিনেশন মানে এই অপশানটা হতে পারে এক্সক্রিয়েশন রিলেটেড, কিন্তু না, হফম্যান এলিমিনেশন মানে বারবার বলছি দিস রেফার্স টু ইনঅ্যাক্টিভেশন অফ দ্য ড্রাগ। আর ড্রাগের ইনঅ্যাক্টিভেশন মানেই কি, বায়ো ট্রান্সফরমেশন, বায়ো ট্রান্সফরমেশন, তাই তো। আর বায়ো ট্রান্সফরমেশন মানে কি, যার অ্যানাদার নেম মেটাবলিজম, যেখানে ড্রাগ ইনঅ্যাক্টিভ হয়ে যায়, অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ পড়ে এসেছি আমরা। তো এই ড্রাগের এক্সাম্পল কি, মোস্ট ইম্পর্টেন্ট পিওয়াই কিউ, কোন ড্রাগ শো করে হফম্যান এলিমিনেশন? অ্যাট্রাকিউরিয়াম যে ড্রাগটা আছে, সেই অ্যাট্রাকিউরিয়াম ড্রাগ শো করে হফম্যান এলিমিনেশন। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, মাইন্ডে যেন ফিট হয়ে যায় ডেফিনেশনের মতন। চলো নেক্সট স্লাইডে আসে, ফার্স্ট পাস মেটাবলিজম। তো মেটাবলিজম মানে কি বলেছিলাম, যে ড্রাগ একটা ফর্ম থাকে, যেটা লিপিড সলভেবল হতে পারে, যেটা আনআয়নাইজড হতে পারে, যেটা নন পোলার হতে পারে। তো সেখান থেকে ড্রাগ ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে। যদি সে লিপিড সলভেবল হয়, সে ওয়াটার সলভেবল হয়ে যাবে। লিপিড সলভেবল থেকে ওয়াটার সলভেবল, লিপোফিলিক থাকলে আমি যদি বলি তাহলে বলতে হবে আমাকে হাইড্রোফিলিক। যদি আমি বলি সেটাকে আনআয়নাইজড, তাহলে আমাকে বলতে হবে আয়োনাইজড হয়ে যাবে। যদি আমি বলে থাকি সেটাকে নন পোলার, তাহলে পোলার হয়ে যাবে। তো আমি যেমন বলবো তার অপোজিট, মানে আমি লিপিড সলভেবল থেকে ওয়াটার সলভেবল মেন। ক্লিয়ার? তো এটা হচ্ছে মেটাবলিজম, যেখানে ড্রাগ কী হয়, ইনঅ্যাক্টিভ হয়ে যায়, অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। কিছু ড্রাগ থাকে যারা অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ হয়, তাদেরকে প্রো ড্রাগ বলা হয়। আবার কিছু ড্রাগ থাকে যারা অ্যাক্টিভ ড্রাগ থাকে, আবার অ্যাক্টিভ মেটাবলাইটে কনভার্ট হয়, পড়ে আসলাম। কিন্তু ফার্স্ট পাস মেটাবলিজম পুরো একটা ডিফারেন্ট কনসেপ্ট, যেটা ফার্স্ট পাস মানে প্রথমেই হয়ে যায় একটা মেটাবলিজম। ফার্স্ট পাস মেটাবলিজম এই জন্য একে বলে, যেটা প্রথমেই হয়ে যায় একটা মেটাবলিজম, যেটা একটা ডিফারেন্ট প্রসেস। এর কী কী আবার নাম আছে, আনাদার নেম, ফার্স্ট পাস এফেক্ট, প্রি সিস্টেমিক এফেক্ট, প্রি সিস্টেমিক মেটাবলিজম, হেপাটিক ফার্স্ট পাস মেটাবলিজম, হেপাটিক ফার্স্ট পাস এফেক্ট। কেন এই নামগুলোই বা কেন এসেছে, হঠাৎ এরকম নাম চলে আসার পেছনে কারণ কি? তার পেছনে কিছু লজিক আছে। ফার্স্ট পাস এফেক্ট, এফেক্ট মানে এখানে মেটাবলিজম একটা বুঝতে পারলাম। প্রি সিস্টেমিক মানে কি, বলেছিলাম যে ড্রাগ স্টোমাক, এটা ধরো এটা স্মল ইন্টেস্টাইন, তারপর লার্জ ইন্টেস্টাইন চলে যাচ্ছে, তারপর রেকটাস কলন, যাই হোক ছোটো করে আঁকলাম ছবি। আই হোপ তোমরা বুঝতে পারবে, এবং আমি যেহেতু আগের ক্লাসে আরও ভালো করে ডেসক্রাইব করেছি ছবি এঁকে। ছবিতে ফোকাস নয়, কনসেপ্টে ফোকাস করো। একটা ড্রাগ প্রথমে যখন স্টোমাকে আসছে, স্টোমাক থেকে অ্যাবজর্ব হয় কোন ড্রাগ, অ্যাসিডিক ড্রাগ, কনসেপ্ট প্রিভিয়াস ক্লাসে বলা হয়েছে। যদি এই ড্রাগটা বেসিক হয় ইন্টেস্টাইন থেকে, কোন ইন্টেস্টাইন থেকে যদি স্পেসিফিক্যালি হয়, স্মল ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হয়।
এটা অ্যাবজর্পশন। তো ড্রাগ প্রথমে কি হয়, অ্যাডমিনিস্ট্রেশন সাইট থেকে কোথায় আসে, ব্লাড সার্কুলেশনে, এই পথটাকে বলে অ্যাবজর্পশন। এবং এই ব্লাড সার্কুলেশনের মাধ্যমে সে সাইট অফ অ্যাকশান বা টার্গেটেড অর্গানে যায়, এটা তার টার্গেটেড অর্গান, এখানে যাচ্ছে, এটাকে বলে ডিস্ট্রিবিউশন। এবং এখান থেকে সে কোথায় যাচ্ছে, লিভারে যাচ্ছে মেটাবলিজমের জন্যে, এবং লিভার থেকে তারপর মেটাবলিজম হয়ে যাওয়ার পর এক্সক্রিট হয়ে যাবে কিডনি দিয়ে। তাই তো পড়ে এসেছি, অ্যাবজর্পশান, ডিস্ট্রিবিউশন, এখানে মেটাবলিজম, কিডনি থেকে এক্সক্রিশন, ফার্মাকোকাইনেটিক্সের প্রসেস। তো অ্যাবজর্পশান হচ্ছে আমাদের কোথা থেকে করছি, অ্যাডমিনিস্ট্রেশন সাইট থেকে ব্লাড সার্কুলেশন। কিন্তু যদি ওরালি কোনো ড্রাগকে নেই, অ্যাডমিনিস্ট্রেশন সাইট থেকে ব্লাড সার্কুলেশন আসতে গেলে ড্রাগকে স্টোমাকে আসতে হবে, নাহলে ইন্টেস্টাইনে আসতে হবে, ওরালি সোয়ালে করলে কোনো ড্রাগকে। তো ওরাল ও সোয়ালে যদি কোনো ড্রাগকে করা হয়, তারা প্রথমে স্টোমাক, তারপর ইন্টেস্টাইনে, স্টোমাক নাহলে ইন্টেস্টাইনে মেন কথা আসতে হবে। তো তারা এখানে আসবে। তো স্টোমাকে আর ইন্টেস্টাইন যদি কোনো কিছু জিনিস আছে, শুধু ড্রাগ নয়, কোনো কাইন্ড অফ, এনি কাইন্ড অফ জিনিস, কারণ আমরা এর লজিক আছে, কারণ আমরা সবসময় উল্টোপাল্টা জিনিস খেয়ে নিই, তো সেটাকে ডিটক্সিফিকেশান করতে হয়। তো ডিটক্সিফিকেশানের জন্যে লিভার পেশেন্ট আছে, লিভার, সমস্ত কিছু যারা স্টোমাকে আসে তারা প্রথমে লিভারে যায়, তারা প্রথমে লিভারে চলে যায়, সমস্ত কিছু যারা স্টোমাকে আসে তারা লিভারে চলে যায়, ডিটক্সিফিকেশান বলে সেইটাকে। লিভার থেকে তারপর তারা ব্লাডে মিশবে। তো সেরকম একটা ড্রাগও যখন এসেছে, ড্রাগও স্টোমাক থেকে লিভারে চলে গেছে, মানে ওরাল ও সোয়ালো ড্রাগে করলে তারা ব্লাড সার্কুলেশনে না এসে, প্রথমেই ব্লাড সার্কুলেশনে না আসে, তারা এখান থেকে প্রথমে কোথায় যাবে, প্রথমে লিভারে যাবে, স্টোমাক থেকে বা ইন্টেস্টাইন দিয়ে কোথায় যাবে, লিভারে যাবে। লিভারে যাওয়া মানে অন্যান্য জিনিসের কি হয়, ডিটক্সিফিকেশন হয়। আর এই মাত্র আমরা পড়লাম লিভারে ম্যাক্সিমাম ড্রাগের মেটাবলিজম হয়ে যায়, কিন্তু ওরাল ও সোয়ালগুলো ড্রাগকে সেই লিভারে বা ইন্টেস্টাইনাল গাটেও অনেক সময় কি হয়ে যায়, ড্রাগের এখানেও তো এনজাইম প্রেজেন্ট আছে, এইমাত্র বলে আসলাম যে লিভারেও এনজাইম প্রেজেন্ট আছে মেন, ওই কারণে ম্যাক্সিমাম ড্রাগের মেটাবলিজম হয়। তো লিভারে চলে যাওয়া মানে ড্রাগ মেটাবলিজম হয়ে যাবে। তো কিছু পোর্শন, কত পোর্শন হচ্ছে সেটা কিন্তু নন ক্যালকুলেটেড এখনও অবধি, কিছু পোর্শন ড্রাগের মেটাবলিজম হবে, এটা তো তোমরা নিজেরাই বুঝতে পারছো, লিভারে যাওয়া মানে মেটাবলিজম হবে। তো কিছু পোর্শন ড্রাগের মেটাবলিজম হয়ে যাবে, এবং তারপর সে ফের লিভার থেকে এসে ব্লাড সার্কুলেশনে ফের এন্ট্রি করবে। তারপর তার ডিস্ট্রিবিউশন, প্রথমে তার অ্যাবজর্পশন হলো, আসলো স্টোমাকে, আসলো স্টোমাক থেকে সে ডাইরেক্ট চলে গেলো লিভারে, এবং লিভারে যাওয়ার পর কিছু পোর্শন মেটাবলিজম হয়ে যাচ্ছে, হয়ে যাওয়ার পর তারপর সে লিভার থেকে ব্লাড সার্কুলেশনে আবার আসছে, ব্লাড সার্কুলেশন আসার পর সে ব্লাডে মিশছে, তারপর সে সাইট অফ অ্যাকশানে যাচ্ছে, তারপর ফের মেটাবলিজম হওয়ার জন্য আবার লিভারে আসবে, তারপর এক্সক্রিট হয়ে বাইরে বেরিয়ে যাবে। তো এই যে ড্রাগ বাইরে যাচ্ছে, এই যে ড্রাগ লিভারে যাচ্ছে, যে মেটাবলিজমটা হচ্ছে, এইটাকেই বলা হয় ফার্স্ট পাস মেটাবলিজম, শর্ট ফর্মে রেখে দিলাম এএফপিএম। পোর্টাল ভেনের থ্রুতে যায়, পোর্টাল ভেনের থ্রুতে আবার আসে, ক্লিয়ার? তো এটা হচ্ছে ফার্স্ট পাস মেটাবলিজম, খুবই ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। তো এখানে দেখো নাম দিয়েছে প্রি সিস্টেমিক। সিস্টেমিক মানে কি, ব্লাড, সিস্টেম মানে কি ব্লাড। তো ব্লাডে যাওয়ার আগেই তো হয়ে যাচ্ছে মেটাবলিজম, ব্লাডে মিশছে না, আগেই লিভারে চলে যাচ্ছে, তারপর ব্লাডে আসে। তো প্রি মানে আগে, পোস্ট মানে পরে। তো প্রি সিস্টেমিক এফেক্ট ওইখানে নাম চলে এসেছে, সেম একই কারণে নাম চলেছে প্রি সিস্টেমিক মেটাবলিজম এফেক্টকে মেটাবলিজম বলা হচ্ছে। সেরকম হচ্ছে হেপাটিক ফার্স্ট পাস। হেপাটিক মানে কি, হেপাটিক মানেই লিভার, তো লিভারে যেহেতু হচ্ছে এখানে হেপাটিকগুলো দিয়েছে, হেপাটিক ফার্স্ট পাস মেটাবলিজম। আর মেটাবলিজমকে আবার এফেক্ট বলা হচ্ছে, তো হেপাটিক ফার্স্ট পাস এফেক্ট নাম দিয়ে দিয়েছে। তো নামগুলোর পেছনেও লজিক আছে, মনে রাখার কোনো দরকারই নাই। তুমি যদি কনসেপ্ট বুঝতে পারো, অপশান দেখে নিজেই তোমার বিবেচনা করে, থিঙ্কিং করে অ্যান্সার দিতে পারবে। ক্লিয়ার? চলো, ফার্স্ট পাস মেটাবলিজম এফপিএম যাকে বলা যায় ইজ এ প্রসেস হোয়ার এ ড্রাগ অর সাবস্টেন্স ইজ মেটাবলাইজড বাই দ্য লিভার বিফোর ইট রিচ সিস্টেমিক সার্কুলেশন। প্রথমে বললাম ব্লাড সার্কুলেশনে যাবেই না, লিভারে
স্টোমাকে আসলেই কোনো জিনিস লিভারে চলে যায়। বডির ন্যাচারাল প্রসেস উল্টোপাল্টা জিনিস খেয়ে থাকি, তার জন্য এরকম ভগবান বানিয়েই পাঠিয়েছে আমাদেরকে। প্রসেস খুবই ইম্পর্টেন্ট, না থাকলে তো টক্সিসিটি হয়ে যায়, কিছু অন্য আদার্স প্রবলেম হতে পারতো, ডাক তো আলাদা ব্যাপার। তো দিস রেফার্স টু মেটাবলিজম অফ ড্রাগ ডিউরিং ইটস প্যাসেজ ফ্রম সাইট অফ অ্যাবজর্পশন ইনটু দ্য সিস্টেমিক সার্কুলেশন। তাহলে এটা কোথায় হয়? সাইট অফ অ্যাকশন থেকে সিস্টেমিক সার্কুলেশনে যাওয়ার আগেই এই মেটাবলিজমটা হয়ে যায়। আর এই কারণে যদি আমরা ড্রাগকে, এই যে বললাম প্রথমে লিভারে চলে যাচ্ছে, অ্যাবজর্পশন সাইট থেকে সে লিভারে যাচ্ছে, লিভার থেকে যে ব্লাডে আসছে, ওই কারণে যদি আমরা ডাইরেক্ট ব্লাডে ইনজেক্ট করে দিই তাহলে স্যার ফার্স্ট পাস মেটাবলিজম হওয়ার কোনো প্রশ্নই আসছে না, তার ড্রাগ নষ্ট হওয়ার কোনো প্রশ্ন আসছে না। এই কারণে যদি আমরা ইনজেকশান ফর্মে ড্রাগকে দিয়ে থাকি, নষ্ট যেহেতু হয় না, তার বায়োঅ্যাভেলেবিলিটি হয়ে থাকে 100%। বায়োঅ্যাভেলেবিলিটি আমরা পড়ে এসেছি, অ্যামাউন্ট অফ ফিকশন ড্রাগ দ্য রিচ সিস্টেমিক সার্কুলেশন, কত পার্সেন্ট ড্রাগের সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছাচ্ছে সেইটাকেই সেই ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি বলা হয়। যদি আইভি বা প্যারেন্টাল রুটে যাদেরকে আমরা ইনজেক্ট করছি মানে কি ডাইরেক্ট ব্লাডে দিয়ে দিচ্ছি, তার জন্য তারা তো ফার্স্ট পাস মেটাবলিজম হওয়ার কোনো প্রশ্নই আসছে না, ফার্স্ট পাস মেটাবলিজম তাদের হচ্ছে না। ক্লিয়ার? এখানে আইভি রুটে 100% হয়ে থাকে, আমরা পড়ে এসেছি অলরেডি প্রিভিয়াস লেকচারে। তো ফার্স্ট পাস মেটাবলিজম কাদের দেখা যায়? অল ওরালো সোয়ালিং ড্রাগ, যাদেরকে ওরালো সোয়ালিং করি, মানে যারা ইসোফেগাস দিয়ে আমাদের স্টোমাকে আসে, ট্যাবলেট ক্যাপসুল আমরা তো খেয়ে নিই, ফুড পাইপ দিয়ে ভিতরে আসে। কিছু ড্রাগ আছে যারা আমরা দেখেছি, যেমন সাবলিঙ্গুয়াল, দেখেছো সাবলিঙ্গুয়াল ড্রাগ পড়ে এসেছি আমরা, রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। সাবলিঙ্গুয়াল মানে কি? আন্ডার দ্য টাং, তাই তো। বিভিন্ন ট্রান্সডার্মাল প্যাচেস হতে পারে, যারা স্কিনে অ্যাপ্লাই করা হয়, ট্রান্সডার্মাল প্যাচেস সমস্ত পড়ে এসেছি আমরা রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে। ট্রান্সডার্মাল প্যাচেস লিখে দিই, ট্রান্সডার্মাল প্যাচ, যারা স্কিনে হয় না, ইনসার্ট করে দেওয়া হয়। তো এদেরকেও কিন্তু আমরা কী নিচ্ছি? সাবলিঙ্গুয়াল মানে মুখে নিচ্ছি, কিন্তু আমরা ওরালো সোয়ালো করছি, ইসোফেগাস দিয়ে আসছে না। তারা আমাদের যে আন্ডার দ্য টাং, সেখানে যে ভ্যাসকুলারিটি আছে তার মাধ্যমে তারা ব্লাডে অ্যাবজর্ব হচ্ছে। ট্রান্সডার্মাল প্যাচ স্কিন থেকে ডাইরেক্ট ব্লাডে অ্যাবজর্ব হচ্ছে। সেরকম রেকটাম রুটেও কিছু ড্রাগকে নেওয়া হয়, ডায়াজেপামকে যেমন নেওয়া হয়ে থাকে, ডায়াজেপাম রেকটাম রুটে নেওয়া হয়, স্ট্যাটাস এপিলেপসি ট্রিটমেন্ট করতে ইউজ করা হয়। তো এরা তো স্টোমাকে যাচ্ছে না, স্টোমাকে গেলেই তবে ফার্স্ট পাস মেটাবলিজমে যাবে, ইন্টেস্টাইনে গেলেই তবে যাবে। তো এরা যাচ্ছে না স্টোমাকে, তো এদের ক্ষেত্রে ফার্স্ট পাস মেটাবলিজম হয় না। ঠিক আছে? তো তা বলে 100% এফেক্ট শো করবে এটা নয়, সমস্ত কিছু অ্যাবজর্ব হতে পারে না। তো 100% একমাত্র 100% দেখায় আইভি রুটে, যাদেরকে পুরো ডাইরেক্ট ভেন মানে ডাইরেক্ট ব্লাডেই দিয়ে দেওয়া হচ্ছে, এদেরকে ডাইরেক্ট ব্লাডে দেওয়া হচ্ছে না, আরে ব্লাডে যাবে আস্তে আস্তে, কিন্তু ইনজেক্ট করে ডাইরেক্ট ব্লাডেই দিয়ে দেওয়া হচ্ছে। এখানে কেবলমাত্র আইভিতেই 100%। আর ফার্স্ট পাস মেটাবলিজমে যায় ওরাল ও সোয়ালিং ড্রাগ, কিন্তু এদের ফার্স্ট পাস মেটাবলিজমে যায় না, কিন্তু এরা 100% দেখায় না, যেহেতু এরা আমরা ডাইরেক্ট ব্লাডে যাচ্ছে না, ডাইরেক্ট আবার স্টোমাকেও যাচ্ছে না, কিছু পোর্শন তো নষ্ট এদেরও হয়। ক্লিয়ার? আই হোপ তোমরা ফার্স্ট পাস মেটাবলিজমের কনসেপ্টটাকে বিল্ড আপ করতে পেরেছো, এবং এমনভাবে বিল্ড আপ করানো হচ্ছে তোমাদেরকে যাতে তোমরা আর কোনোদিনও না ভুলতে পারো, ভুলার চেষ্টা করলেও ভুলতে পারবে না। চলো দেখো, হাউ ইটস ওয়ার্ক। অ্যাবজর্পশন, এ ড্রাগ ইজ অ্যাবজর্ব ইন্টু দ্য ব্লাড স্ট্রিম থ্রু দ্য গাট, স্কিন, আদার রুটস। হেপাটিক পোর্টাল ভেন, দ্য অ্যাবজর্ব ড্রাগ এন্টার দ্য হেপাটিক পোর্টাল ভেন হুইচ ক্যারিজ ইট ইন্টু দ্য লিভার। লিভারে নিয়ে চলে আসছে ড্রাগকে হেপাটিক পোর্টাল ভেনের তুলনায়, হেপাটিক পোর্টাল ভেনের মাধ্যমে গাট থেকে, ইন্টেস্টাইনাল গাট থেকে তারা লিভারে চলে আসছে। লিভার মেটাবোলাইজ দ্য ড্রাগ থ্রু ভেরিয়াস এনজাইম সাচ অ্যাজ সাইটোক্রোম 450, তোমরা অলরেডি পড়ে এসেছো। সিস্টেমিক সার্কুলেশন, দ্য মেটাবোলাইজড ড্রাগ দেন এন্টার সিস্টেমিক সার্কুলেশন হোয়ার ইট ক্যান এক্সার্ট দ্য থেরাপিউটিক। আফটার কিছু পোর্শন মেটাবলিজম তারা লিভার থেকে আবার ব্লাড সার্কুলেশনে যায়। আর কোন ভেন? এই ভেনটার নাম বারবার পরীক্ষায় কোশ্চেন ইউজ করে, পোর্টাল ভেন। কোথায় দেখলাম?
হেপাটিক পোর্টাল, এই যে হেপাটিক পোর্টাল ভেন কোন ভেনের তুলনায় যায়? হেপাটিক পোর্টাল ভেনের মাধ্যমে। ক্লিয়ার? এ তো আমরা বুঝতে পেরে গেলাম। আচ্ছা, আর কি আছে দেখি। এপিএম ক্যান সিগনিফিক্যান্ট এফেক্ট দ্য বায়োঅ্যাবিলিটি অফ এ ড্রাগ। তাহলে এপিএম কি করে? ড্রাগের বায়োঅ্যাবিলিটিকে এফেক্ট দেয়। আর কি করে? হুইচ ইজ দ্য প্রপোর্শন অফ দ্য ড্রাগ রিচ সিস্টেমিক সার্কুলেশন ইট ইজ অ্যাক্টিভ ফর্ম। হুইচ ইজ দ্য proportion of a drug that reaches systemic circulation in its active form, যার কারণে ড্রাগের অ্যাক্টিভ ফর্মের কিছু প্রবলেম হয়, যেহেতু সে মেটাবলিজম হয়েছে তার কারণে এফেক্ট হচ্ছে ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি। কী কী ফ্যাক্টর আছে যারা এই এপিএমকে ইনফ্লুয়েন্স করে? লিভার এনজাইম অ্যাক্টিভিটি, দ্য অ্যাক্টিভিটি অফ লিভার এনজাইমস such as cytochrome P45 can affect the rate and extent of pain. লিভারে যত সিওআইপি এনজাইম থাকবে তত এই মেটাবলিজম হওয়ার আরও বেশি হবে। ড্রাগ লিপোফিলিসিটি, লিপোফিলিক ড্রাগ আর মোর লাইকলি টু আন্ডারগো ফাস্ট পাস মেটাবলিজম ডিউ টু দেয়ার ইনক্রিজড অ্যাফিনিটি ফর লিভার টিস্যু। তাই তো, যত লিপোফিলিক হবে তত জলদি সে অ্যাবজর্ব হতে পারে, ওই কারণে সে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, লিভারে চলে যাচ্ছে আরও বেশি। ড্রাগ মলিকুলার ওয়েট, লার্জ মলিকুলার মে বি মোর সাসেপ্টেবল টু এপিএম ডিউ টু ইনক্রিজ লিভার আপটেক। যে গেল। তো এই সমস্ত প্রসেসের যারা এই সমস্ত ফ্যাক্টর আছে যারা আমাদের মেটাবলিজম প্রসেসে কী করে? আরও ইনফ্লুয়েন্স করে থাকে, ড্রাগের মেটাবলিজম প্রসেসকে ইনফ্লুয়েন্স করে থাকে। ক্লিয়ার? কোশ্চেনের পর কী কী আসে? কোশ্চেন দেয় জিলেটের কোশ্চেনে আমরা দেখেছি প্রোপ্রানল ড্রাগটাকে দিয়ে কোশ্চেন দিতে, যে প্রোপ্রানল ফার্স্ট পাস মেটাবলিজম এন্ট্রি করে। ওই কারণে এই সমস্ত ড্রাগের কী হয়, যারা অ্যাকচুয়াল ডোজ হয় তার অ্যাকচুয়াল ডোজ থেকে কিছু পোর্শন ড্রাগকে মানে ডোজকে বাড়িয়ে দেওয়া হয়, কারণ আগে থেকে সে ড্রাগ তো কিছু পোর্শন নষ্ট হবে, তো যত পোর্শন আন্দাজ করি না এই তো নষ্ট হতে পারে, তো অ্যাকচুয়াল যে ডোজ তার থেকে কিছু পোর্শন ডোজ বাড়িয়ে দেওয়া হলো, সেই পোর্শনটা লিভারে ফার্স্ট পাস মেটাবলিজম হয়ে গেল, তারপর ব্লাডে আসলো, তো অ্যাকচুয়াল ডোজটা মোটামুটি একটা পাওয়া গেল। তো এই কারণে এই কোশ্চেনটাও দেয় যে ডোজ বাড়িয়ে দেওয়া হয় কিসের জন্য? এই ফার্স্ট পাস মেটাবলিজমের প্রবলেমের জন্য। আর কোন কোন ড্রাগ এই ফার্স্ট পাস মেটাবলিজমে এন্ট্রি করে তাদের একটা শর্টকাট ট্রিক আমরা বাড়িয়েছি, খুবই ইন্টারেস্টিং এবং কোশ্চেন দেখা যায় যেহেতু, তো মনে রাখতে হবে তোমাদেরকে। ইন্ডিয়ান আর্মির উপর বেস করে ট্রিক, যে ইন্ডিয়ান আর্মির ডিউটি কী হয়? মাই ডিউটি অ্যান্ড ভিশন, মাই ডিউটি অ্যান্ড ভিশন, মাই ডিউটি অ্যান্ড ভিশন ইজ টু প্রোটেক্ট মাই কান্ট্রিজ ল্যান্ড অ্যান্ড আদার্স। ঠিক তাহলে কি? মাই ডিউটি অ্যান্ড ভিশন ইজ টু প্রোটেক্ট মাই কান্ট্রিজ ল্যান্ড অ্যান্ড আদার্স, আদার্স যে সমস্ত জিনিসপত্র আছে, এটা ডিউটি আমাদের ইন্ডিয়ান আর্মির, সবাই জানি। তো মায়ের এম দিয়ে কি আছে? মেটফরমিন। ডিউটি ডি দিয়ে ডিউটি, মায়ের এম দিয়ে মেটফরমিন, ডিউটি ডায়াজেপাম। অ্যান্ডের এ দিয়ে অ্যামিট্রিপ্টিলিন, ভিশনের ভি দিয়ে ভেরাপামিল, ইজ আই দিয়ে ইমিপ্রামিন, টি দিয়ে টেস্টোস্টেরন, পি দিয়ে প্রোটেক্টের পি দিয়ে প্রোপ্রানল, মায়ের এম দিয়ে মিডাজোলাম, কান্ট্রির সি দিয়ে সিমিটিডিন, ল্যান্ডের এল দিয়ে লিডোকেন, আদার্সের ও দিয়ে ওপিওয়েড। খুবই ইন্টারেস্টিং, এবং তোমার সমস্ত ড্রাগগুলোর নাম বারবার বলছি মনে রাখতে হবে। বিভিন্ন পিওআইকিউ আমরা জিলেটের কোশ্চেন পেপারেও যেমন এটাতে কোশ্চেন দেখেছি এখান থেকে, সেরকম তোমরা যদি আরআরবি দেখো, এমস দেখো, সিপয় ফার্মা, সিজিএইচএস, ইএসআইসি, ইসরো, এনএফএল, ডিটিপিএসভি, সমস্ত যে কম্পিটিটিভ এক্সাম হয় সেখানেও কিন্তু কোশ্চেন আসে। সমস্ত কনসেপ্ট ইম্পর্ট্যান্ট, তোমাদেরকে এমনভাবে পড়ানো হচ্ছে, শুধু জিলেট নয় বা শুধু এক্সিট এক্সাম নয়, সমস্ত এক্সামের তোমাদের টপিক কভার করা হচ্ছে। ভালো করে মনে রাখবে, তারা মাই ডিউটি অ্যান্ড ভিশন ইজ টু প্রোটেক্ট মাই কান্ট্রিজ ল্যান্ড অ্যান্ড আদার্স। এই ট্রিকের মাধ্যমে তোমরা ইজিলি এই কিছু ড্রাগের নাম মনে রাখতে পারবে, যেটা ফার্স্ট পাস মেটাবলিজমে কী হয়ে যায়? ডিগ্রেডেশন হয়ে যায়। এই কারণে এদের কি করা হয়? এই কারণে এদেরকে এর যে অ্যাকচুয়াল ডোজ, এর যে অ্যাকচুয়াল ডোজ সে ডোজের থেকে একটু ডোজ ইনক্রিজ করে প্রেসক্রাইব হয়। ক্লিয়ার?
ভিডিও ভালো লাগলে, এই ট্রিক ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তোমাদের ভিডিও ইন্টারেস্টিং লাগলে, তোমাদের কনসেপ্ট বুঝতে পারলে কমেন্ট করতে থাকো, যেটা আমাকে মোটিভেট করবে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। আচ্ছা, এখানে ছবি দেওয়া আছে, আবার ছবিটাও আমরা দেখে নিই তাহলে। দেখো, ওরালি যদি সোয়ালো করি ড্রাগকে, সেই ড্রাগ স্টোমাকে আসলে বা ইন্টেস্টাইনে আসলে, দেখো এই পোর্টাল ভেনের থ্রুতে তারা কোথায় যাচ্ছে? লিভারে যাচ্ছে, এবং লিভার থেকে তারপর আবার ব্লাড সার্কুলেশনে আসছে, লিভার থেকে ব্লাড সার্কুলেশনে আসছে। তো লিভারে যেহেতু চলে যাচ্ছে, তো ফার্স্ট পাস মেটাবলিজম ড্রাগের হয়ে যাচ্ছে ওরাল সরাগুলো। কিন্তু যদি আমরা সাবলিঙ্গুয়ালি নিই বা রেকটাম রুটে নিই, তারা কিন্তু এই পথটাকে এফেক্ট করছেন, তারা ডাইরেক্ট কোথায় আসছে? ব্লাডে চলে আসছে, এই বাইপাস করছে এই জায়গাটাকে। তো সাবলিঙ্গুয়াল বাক্কাল রুট বা রেকটাল রুটে কোনো ড্রাগ নিলে তারা ফার্স্ট পাস মেটাবলিজমে যায় না। কেবলমাত্র ওরাল ও সোয়ালি করলে, ইসোফিগাস দিয়ে স্টোমাকে আসলে, ইন্টেস্টাইনে আসলে, তারাই ফার্স্ট পাস মেটাবলিজম এন্ট্রি করবে। ক্লিয়ার? আর যদি আমি ড্রাগকে ডাইরেক্ট ভেনেই ইনজেক্ট করে দিই ব্লাডে, তাহলে তো কোনো প্রশ্নই নাই, সেক্ষেত্রে 100% বায়োবিলিটি হয়ে থাকে, যেটা আমরা আইভি রুটে দেখেছি। তো এটা হচ্ছে ফার্স্ট পাস এফেক্ট বা মেটাবলিজম। আদার্স আরও নাম আছে, আমরা দেখেছি প্রি সিস্টেমিক মেটাবলিজম, প্রি সিস্টেমিক এফেক্ট, হেপাটিক এফেক্ট, এই সমস্ত নাম দেওয়া হয়েছে এদেরকে। ক্লিয়ার? চলো নেক্সট ক্লাস আমরা এক্সক্রিশন নিয়ে ডিসকাস করব। তো এখানেই ছিল আমাদের আজকে মেটাবলিজম কনসেপ্ট। আই হোপ তোমরা তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করতে পেরেছো, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট টপিক আমাদের ফার্মাকোকাইনেটিক্সের, আমাদের এক্সক্রিয়েশন, তারপর আদার্স যে টপিক আছে ডাইনামিক্সের, সমস্ত কিছুই আমরা ইন ডিটেলস কভার করবো, এবং লাস্টে যে আমরা সমস্ত কমপ্লিট হয়ে গেলে আমরা এমসিইউ প্র্যাকটিস করবো। ঠিক আছে? এবং তোমাদের নোট, এক্সট্রা ইনফরমেশান, মক টেস্ট, এভরিথিংয়ের জন্য তোমরা আমাদের কমিউনিটি সেকশানে যোগ হতে পারো। ডেসক্রিপশানে তার লিঙ্ক আমি অ্যাড করে দেবো। চলো বাই, জয় হিন্দ।